আজকে সকালের ব্রেকিং নিউজ। আজকে এক ধর্ষণকারীকে খুব খারাপভাবে মারা হয়েছে এবং তাকে মারার আগে নাকি টর্চার করা হয়েছে। ছেলেটার নাম ছিল রিশাদ। ছেলেটা নাকি কয়েকদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে। গতকালকে ছেলেটার লাশ একটা পুরনো ফ্যাক্টরিতে পাওয়া গেছে এবং ছেলেটাকে কে মেরেছে তাও জানা গেছে। খুনি হচ্ছে। খুনির নাম শোনার জন্যই সবাই অধীর আগ্রহে বসে আছে, কিন্তু একজনের নাম শোনার কোনো আগ্রহ নেই। সে হলো মেহেদি। খুনি হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের কিং প্রিন্স। এটা শোনার পর সবাই ভয় পেয়ে যায়, কারণ আন্ডারওয়ার্ল্ডের কিং প্রিন্সকে কে না চিনে। প্রিন্স হলো আন্ডারওয়ার্ল্ডের রাজা। এটা শোনার পরপরই সবাই ভয় পেলেও আমি জোরে হাসছি। আরও একটি খবর আছে, প্রিন্স খুন করেছে কিন্তু কেউ তাকে দেখতে পারেনি, কারণ প্রিন্স ছদ্মবেশ নিয়ে খুন করেছে। কিন্তু প্রিন্স যতবারই খুন করে ততবারই খুন করা ব্যক্তিটির গায়ে প্রিন্স নামটি লিখে যায়। তাই পুলিশ নিশ্চিত হয়ে যায় যে এই খুনগুলো প্রিন্সই করেছে। কিন্তু প্রিন্স যে লোকগুলোকে খুন করে সেই লোকগুলো কোনো না কোনো খারাপ কাজে যুক্ত থাকে। কিন্তু পুলিশ চিন্তায় আছে, কারণ প্রিন্স এই খারাপ লোকগুলোকে কেন মারছে, আর মারছে ভালো কথা, সে কেন ছদ্মবেশ নিয়ে মারছে। তাই পুলিশ এগুলো নিয়ে অনেক চিন্তায় আছে। টিভিতে এমন নিউজ শুনে সবাই ভয় পেলেও কিন্তু এখনও একজন মন খুলে হাসছে। সেই ব্যক্তিটি আর কেউ না, সেই ব্যক্তিটি হলাম আমি। আমি এই শহরে একটা কলেজে ভর্তি হয়েছি। আজ আমার কলেজে প্রথম দিন, তাই কলেজে যাই। কলেজ গেট দিয়ে ঢুকতে যাব, কতগুলো ছেলে একটা মেয়েদের র্যাগিং করছে। আমার যেগুলো দেখে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু আমার করার কিছুই নেই, কারণ আমি অসহায়। আমার নাই কোনো টাকা পয়সা, না আছে কিছু বলার ক্ষমতা। তাই ওদিক না তাকিয়ে কলেজে গেট দিয়ে ঢুকতে যাব, তখনই একটা মেয়েটার সাথে ধাক্কা খাই, আর সাথে সাথে মেয়েটা আমার গালে দুটা থাপ্পড় দিয়ে দিল। মেয়েটা আমাকে দুটো থাপ্পড় মারলো। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। ছোট লোক কোথাকার, মেয়ে দেখলেই ধাক্কা মারতে মন চায়। আসলে সরি, আমি মাথা নিচু করে হাঁটতেছি তো তাই দেখতে পাইনি। মেয়েটা আবার থাপ্পড় মারলো। পুরো কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না, কারণটা আমি নিজেও জানি না। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। ইচ্ছে করে ধাক্কা মেরে আবার বড় বড় কথা বলো। মেয়েটা আমাকে মারতে দেখে কলেজের বাইরে র্যাগিং করতেছিল ওই ছেলেগুলো আসছে। কি হয়েছে সানিয়া? তার মানে মেয়েটার নাম নাবিলা। দেখ না, এই ছোট লোকটা ধাক্কা মেরে আবার বড় বড় কথা বলছে। কি ওর এত বড় সাহস তোকে ধাক্কা মারে? এটা বলে ওরা আমাকে মারা শুরু করলো। আমি ওদের মার সহ্য করতে থাকি, কারণ আমার মার সহ্য করার অভ্যাস আছে। কতক্ষণ মারার পর হইছে, এই ছোট লোকটাকে এখন ছেড়ে দে। এতক্ষণেও বুঝে গিয়েছে সোনিয়া কে। হ্যাঁ, এই ছোট লোক, তোকে যেন আমার সামনে আর না দেখি। কথাটি মাথা নিচু করে বললাম। তারপর নাবিলা আর ওর বান্ধবীরা চলে গেল। তখনই আমার কাছে একটা ছেলে আসলো। ছেলেটা আমার কাছে এসে বলল, ভাইয়া আপনি কলেজে নতুন তাই না? হুম। ভাইয়া একটু আগে আপনাকে যে মেরেছে জানেন ওকে? না, কে ওই মেয়েটা? আমি তো তাকে চিনি না। ওই মেয়েটা এই শহরের সব থেকে বড় ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে। ওর বাবার অনেক টাকা, তাই ওর উপর কেউ কথা বলতে পারে না, তাই ওর যা ইচ্ছে তাই করে। ও আচ্ছা, তাই ওর এত অহংকার। ভাই তুমি ওর সাথে লাগতে আসিও না, ও খুবই ভয়ানক কিন্তু। হুম। ভাই আপনার নাম কি? মেহেদি। আপনার? রাহাত। আচ্ছা ভাই, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কিন্তু আমাকে পুরোটা বলতে না দিয়ে। কিন্তু কি ভাই? আপনি আমাকে ভাই করে বলবেন না, আর তুই করে ডাকবেন। আপনিও আমাকে তুই করে ডাকবেন। আবার আপনি? ও সরি, এতক্ষণ তো জিজ্ঞেসই করি নেই। তোকে ওরা এত মারলো, তোর ব্যথা লাগে নাই? আরে গরিবের আবার ব্যথা লাগে নাকি? আমার কিচ্ছু হয়নি। ঠিক বলছস। আজ গরিব আর এতিম বলে কেউ পাত্তা দেয় না। কি বলছিস? তুইও এতিম? হ্যাঁ, তোর বাবা মা কই থাকে? আমারও তোর মতো অবস্থা রে। ও সরি, আমি এভাবে বলতে চাইনি। আচ্ছা চল এখন ক্লাসে যাই, ক্লাসের সময় হয়েছে। হ্যাঁ চল। ক্লাসে ঢুকে দেখি সামনের সিটটা খালি, তাই রাহাতকে বললাম, রাহাত চল সামনের বেঞ্চে বসি। কি? তুই এই সিটে বসিস না মেহেদি? কেন রে, কি হয়েছে? তুই আগে পিছনের বেঞ্চে চল, তারপর বলতেছি। তারপর রাহাত আমাকে নিয়ে পিছনের একটা বেঞ্চে গিয়ে বসলো। আচ্ছা এখন বল, ওই বেঞ্চে কেন কেউ বসে না?
কারণ এই বেঞ্চে নাবিলা ছাড়া কেউ বসতে পারে না, যদি কেউ বসে তাকে অনেক মারে। একবার একটা ছেলে বসছিল, তা দেখে নাবিল ওই ছেলেটারে মাইরে হসপিটালে ভর্তি করাইছে। তারপর থেকে ওই বেঞ্চে আর কেউ বসে না, শুধু। ও আচ্ছা। হ্যাঁ, কখনো ওই বেঞ্চটায় বসার চেষ্টাও করিস না। কিছুক্ষণ পর নাবিলা ও তার বন্ধুরা এসে, এই মেয়ে এদিকে আয়, জি আপু বলেন। এই বেঞ্চটা পরিষ্কার করে দে। জি আপু, এখনই করে দিচ্ছি। মেয়েটা টিস্যু বের করে বেঞ্চটাকে মুছে পরিষ্কার করে দিল। এখন যা। আপু। তারপর নাবিলা আর তার বন্ধুরা বেঞ্চটাতে বসলো। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার আমাকে দেখে বলল, সবাই কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? কথাটি সবাই একসঙ্গেই বলল। ভালো। এই ছেলে, তোমাকে তো আগে এই কলেজে আগে কখনো দেখি নাই। জি স্যার, আমি আজকে এই কলেজে ভর্তি হয়েছি। তোমাকে এই কলেজে চান্স দিছে কে? জি স্যার। তোমার মতো খ্যাত ফকিরকে এই কলেজে চান্স দিছে কে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। স্যার, মনে হয় প্রিন্সিপালের হাত পা ধরে এই কলেজে চান্স পেয়েছে। নাবিলার কথা শুনে ক্লাসে সবাই জোরে জোরে হাসছে। আর এই ছেলে, তোমাকে না বলছি কতবার এই ড্রেসে কলেজে আসবে না, তারপরও তুমি এই ড্রেসে কলেজে আসো। রাহাত মাথা নিচু করে আছে। স্যার, মনে হয় টাকার অভাব আছে। টাকা না থাকলে আমাদের কাছ থেকে নিও, আমরা ভিক্ষে দিয়ে দিব। নাবিলার কথা শুনে সবাই আবার হাসছে। নাবিলা দেখ, খ্যাত দুইটা একসাথে বসেছে। নেহা, তুই ঠিক বলেছ, একটা ক্ষেত আর একটা ক্ষেতের সাথে এসে জুটেছে। স্টুডেন্ট, এসব খ্যাত নিয়ে পরে ভাবা যাবে, এখন সবাই ক্লাস করো। জি স্যার। দোস্ত, আজকে আমরা গরিব আর এতিম বলে সবাই আমাদের কত অপমান করে। রে, কিন্তু একদিন দেখবি আমরা অনেক ধনী হয়ে যাব। মানে? আমরা পড়ালেখা শেষ করে বড় চাকরি করব, করে আমরাও একদিন বড়লোক হব। হ্যাঁ, তুই ঠিক বলছো। ততদিন আমাদের অনেক কিছু সহ্য করতে হবে। এখন ওসব কথা বাদ দিয়ে ক্লাস করি। তারপর একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে সবাই বের হয়ে যেতে লাগলো। আমি রাহাত বসে আছি। কিরে, তোরা খ্যাত দুইটা এখানে বসে আছো কেন? ওরা মানে এমন কলেজের মতো বড় দালানে থাকে না তো, তাই যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, তা তুই তো সবার আগে চলে যেতি, তা এখন ক্লাসে বসে আছো কেন? মনে হয় এই নতুন খ্যাতটার জন্য বসে আছে। দোস্ত তোরা চল, এই ক্ষেতগুলোর সাথে কথা বলে লাভ নাই। দেখোস না ওদের গা থেকে কি ধরনের গন্ধ আসে। হ্যাঁ চল। এই, তোরা ক্লাস থেকে তাড়াতাড়ি যা, তা না হলে পুরো ক্লাসটা নোংরা হয়ে যাবে। ছেলেগুলো চলে গেল। দোস্ত চল, আর ওদের কথা কিছু মনে করিস না, বড় লোকগুলো এমনই হয়। চল। আচ্ছা রাহাত, তুই তোর পড়ালেখার খরচ কিভাবে চালাস? টিউশনই করে চালাই। তুই? কোনো রকম চালাতে পারি আর কি। মানে? পরে জানতে পারবি। পরে কেন জানতে পারবো? এত কথা বলিস কেন? বললাম না পরে জানতে পারবি। হ্যাঁ। আমি আর রাহাত কথা বলতে বলতে কলেজের মাঠে চলে আসছি। দেখি নাবিলা ও তার বন্ধুরা মাঠের কোনো একটা গাছের নিচে আড্ডা দিচ্ছে। নাবিলা আমাদের দেখে ডাক দিল। এই ক্ষেতরা, এদিকে আয়। দোস্ত চল, ডাকতেছে। আমাদের কেন ডাকছে? কথা না বলে চল তো। নাবিলার কাছে এসে, আপু আসছি। তোদের ডেকেছি আরো আগে, আর আসতে এত দেরি হলো কেন? না মানে আপু কিছু না। সত্যি করে বল, না হলে তো জানিস আমি কিভাবে কথা বের করি। আপু ও শুধু জিজ্ঞেস করলো আপনি কি জন্য ডাকছেন। কি রে, তুই জানো আমি কে? আমি ডাকছি মানে তোকে অবশ্যই আসতে হবে, না হলে সকালের কথা মনে আছে? আপু ও নতুন, তাই বুঝতে পারে নাই, ওকে এবার মাফ করে দেন। এই, তোর সাথে কথা বলছি, তুই কেন কথা বলতেছিস? রাহাত মাথা নিচু করে আছে। এই ক্ষেত, তুই আজকে প্রথম, তাই তোকে মাফ করে দিলাম। এরপর যদি তোকে ডাক দেই চলে আসবি, না হলে। আমি মাথা নাড়লাম। এখন তোরা দুজনে যা, আর আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আয়। কিন্তু আপু টাকা? আমাদের কাছে তো টাকা নেই। আমরা জানি তোদের মতো ফকিররা কখনো আইসক্রিমের টাকা দিতে পারবে না। এই নে টাকা। আমি আর রাহাত টাকাগুলো নিয়ে নাবিলা আর ওর বন্ধুদের জন্য আইসক্রিম নিয়ে আসলাম। আইসক্রিমগুলো এনে নাবিলা আর ওদের বন্ধুদের দিল। আপু আমরা এখন যেতে পারি? আমি আর রাহাত মিলেই কথাটা বললাম। এই, তোদের আমি এখন যেতে বলছি? তাহলে আমার কথা ছাড়া তোরা যেতে চাইলি কেন? না আসলে আমাকে পুরোটা বলতে না দিয়ে। নাবিলা, ওদের যেতে দে। ওরা আমাদের সাথে থাকলে আমাদের খাওয়ায় সমস্যা হবে।
দুজনে আমাদের খাবার সময় আমাদের দিকে তাকিয়ে থাকবে, পরে আবার আমাদের পেট খারাপ হতে পারে। তুই একদম ঠিক বলেছিস। এই, তোদের মতো ফকিরদের এগুলো খাওয়ার কোনো উপযুক্ত সময় হয়নি। যা তোরা তাড়াতাড়ি এক্ষুনি এখান থেকে যাবি। বলে আমি একটা হাসি দিয়ে চলে আসতে যাব, তখনই অভি আমাকে পা দিয়ে ফেলে দেয়। আমি গিয়ে সোজা নাবিলার গায়ে গিয়ে পড়লাম। নাবিলা আমাকে ধাক্কা দিয়ে ওর গা থেকে সরিয়ে দিয়ে ঠাস ঠাস নাবিলা আমার গালে 2টা থাপ্পড় মারলো। কুত্তা, তোর কত বড় সাহস, তুই আমার গায়ের উপর পড়ো? আসলে আপু আমাকে পুরোটা বলতে না দিয়ে তুই সকালে আমাকে ধাক্কা দিয়েছিস, তোকে এত মারলাম, তারপর তুই আমাকে ধাক্কা মারলি। এই ক্ষেতের বাচ্চা, তোর এত বড় সাহস কি করে হয়? তুই নাবিলাকে ধাক্কা মারতেছস? এই তোরা দেখছিস কি? মার শালাকে। অভির কথা শুনে ওরা সবাই আমাকে মারা শুরু করলো। আপু ওকে মাফ করে দেন, ও ইচ্ছা করে নাই। তুই বেশি কথা বললে তোকেও মারবো। আমি রাহাতকে ইশারায় চুপ থাকতে বলি। কিছুক্ষণ মারার পর নাবিলা বলল, এই অভি, তোরা এখন এই ক্ষেতটাকে ছেড়ে দে, এতক্ষণে ওর শিক্ষা হয়েছে। নাবিলার কথা শুনে সবাই আমাকে মারা বন্ধ করে দিল। তোকে আজকে দিনে 2 বার মারলাম, এরপরও যদি তুই কখনো আমার গায়ের সাথে ধাক্কা খাও, তাহলে তোকে মেরে একবারে হসপিটালে ভর্তি করিয়ে দিব, যাতে কোনোদিন আর হাঁটতে না পারো। আমি মাথা নিচু করে কথাটা বললাম। নাবিলা, ও কখন আর তোর সাথে উঁচু গলায় কথা বলবে না। ওরে যে মাইর দিছি। অভি, তুই ঠিক বলেছ। আর এই ছেলে, ওকে তুই ভালো করে বলে দিস আমরা কে। হ্যাঁ এই নে টাকা, আর তোর বন্ধুকে হসপিটালে নিয়ে চিকিৎসা করিয়ে নিস। হ্যাঁ। আমি মাথা নিচু করে বসে আছি, এখনো মাটিতে। ওরা মারার ফলে ঠোঁটটা খানিকটা কেটে গেছে, তাই একটু একটু জ্বলছে। আর ছোট লোক, তুই আজকের দিনের কথা মনে রাখিস। আমি শুধু মাথা নাড়লাম। এই, তোরা চল এখন। হ্যাঁ চল। অভি যাওয়ার সময় আমার দিকে একবার তাকিয়ে হাসি দিয়ে চলে গেল। আমিও একটু মুচকি হাসি দিলাম। দোস্ত, ওরা তোকে মারলো, আমি কিছু করতে পারলাম না। আমি একজন স্বার্থপর বন্ধু যে নিজের বন্ধুর বিপদে সাহায্য করতে পারি নাই। আরে তুই কেন নিজেকে দোষ দিচ্ছিস? এখানে আমরা দুজনেই অসহায়, আমাদের কিছু করার সাহস নেই। তাছাড়া আমার তো কিছু হয় নাই। এখন চল। হ্যাঁ, আগে চল হসপিটালে যাই। না, আমি পরে যাব হসপিটালে, এখন বাসায় চল। কিন্তু কোনো কিন্তু না, আমি বললাম না পরে ডাক্তার দেখাবো আমি। আচ্ছা দেখাইস, এই নে টাকা। আমার কাছে টাকা আছে। এগুলো আমি দেই নাই, নাবিলা দিছে তোকে হসপিটালে নেওয়ার জন্য। আমার লাগবে না, বরং এগুলো তুই রাখ, তোর কাজে লাগবে। কিন্তু তুই ডাক্তার দেখাবে কিভাবে? আমার কাছে টাকা আছে, বললাম না। এখন কোনো কথা না বলে চল তো। হ্যাঁ। আচ্ছা, ওই অভি ছেলেটা আবার কে রে? ও হলো নাবিলার বাবার বিজনেস পার্টনারের ছেলে। নাবিলাকে নাকি সে পছন্দ করে। ও চল এখন বাসায় যাই। আমি বাসায় এসে শাওয়ার নিয়ে হালকা ওষুধ লাগিয়ে দিলাম ব্যথার জন্য। রাতে ভাবতে লাগলাম, নাবিলা মেয়েটা কত সুন্দর, আর তার ভিতর কত অহংকার। ভাবতে লাগলাম আজকের দিনে ঘটে যাওয়া কাহিনীগুলো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম আমার কিছুই মনে নেই। তারপরের দিন সকালে উঠে কলেজে যাই। কলেজে গিয়ে দেখি রাহাত গেটের কাছে দাঁড়িয়ে আছে। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর জন্য দাঁড়াইছিলাম। ও চল। আমি আর রাহাত কলেজের ভিতরে ঢুকতে দেখি কলেজের মাঠের মধ্যে সবাই জড়ো হয়ে আছে। ওই, ওখানে কি হয়েছে রে? জানি না, চল গিয়ে দেখি। চল। আমি আর রাহাত ওখানে গেলাম। গিয়ে দেখি একটা ছেলেকে নাবিলা, অভি আর ওর বন্ধুরা মিলে অনেকে মারছে। তা দেখে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, ভাই ছেলেটাকে মারছে কেন? কেন খ্যাত, তুই জানোস না কেন মারতেছে? না ভাই। এই ছেলেটাকে নাবিলাপুর বান্ধবীরা র্যাগিং করতেছে। ছেলেটা নাবিলাপুর কথা না মানায় মারতেছে। ও কেন, তোর কালকের কথা মনে নাই? তোকে কি করছে? মনে আছে। আমি মাথা নিচু করে কথাটা বললাম। এখন আমার পাশ থেকে তোরা সবাই চলে যা, তোদের গা থেকে গন্ধ উঠতেছে। চল রাহাত, ক্লাসে যাই। হ্যাঁ চল। আমি আর রাহাত যখন ক্লাসের জন্য রওনা দিব তখন নাবিলা ডাক দিল। এই খ্যাত, এদিকে আয়। জি আসতেছি আপু। এই, তোকে ডাকিনি আমি, ওই খ্যাতটাকে ডেকেছি। তোকে না আর একবার যদি কথা বলতে দেখি তাহলে খবর আছে। এই, তুই এদিকে আয়। আমি রাহাতকে উদ্দেশ্য করে বললাম যাতে কোনো কথা না বলে। তোকে কালকে এত মারলাম, তাও কিভাবে কলেজে আসলি? আমি মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি। তুই আমাদের সবার পা মুছে দিবি। অভি ঠিক বলেছ। এই ছেলেটাকে মারতে গিয়ে পায়ে অনেক ময়লা লেগে গিয়েছে, পরিষ্কার করা দরকার। এখন তুই পরিষ্কার করে দিবি।
নাবিলা, এই ক্ষেতটাকেও নে পরিষ্কার করতে। তুই এদিকে আয়, আমাদের পাগুলো পরিষ্কার করে দে। কিন্তু কি দিয়ে পরিষ্কার করব? সেটা তুই জানো। কেন, তোর শার্ট দিয়ে পরিষ্কার করবি? কিন্তু আমার শার্ট তো নষ্ট হয়ে যাবে। ওই, তোর এই খ্যাত মার্কা শার্ট নষ্ট হলে কি সমস্যা? রাহাত আর আমি মাথা নিচু করে আছি। তাছাড়া শার্টের টাকা তো আমি দেব। কিন্তু আপু, সবার সামনে আমার একটু সম্মান আছে না? এই খ্যাত, তোর আবার কি সমস্যা? 2 টাকার ক্ষেত, তোর আবার সমস্যা? তাছাড়া পা মুছে দে, না হলে। না না আপু, আমি করে দিতেছি। হ্যাঁ কর। রাহাত নিজের শার্ট খুলছে, কিন্তু আমি এখনো দাঁড়িয়ে আছি। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই শার্ট খুলতেছিস না কেন? আমি কেন? আমাকে রাহাত পুরোটা বলতে না দিয়ে ইশারা দিয়ে শার্ট খুলে ফেলতে বলল। আমি নিজের শার্ট খুলে ফেললাম। কলেজের সবার সামনে শার্ট খুলতে লজ্জা লাগলেও আমাদের কিচ্ছু করার নেই। শার্ট খোলার পর এখন পা মোছা শুরু কর। আমি কিছুটা অনিচ্ছা সত্ত্বেও নাবিলের পা মুছতে শুরু করলাম। ভালো করে মুছ, যাতে কোনো ময়লা না থাকে। আমার আর রাহাতের কাণ্ড দেখে কলেজে সবাই হাসছে। আমি আর রাহাত মাথা নিচু করে পা মুছে দিচ্ছি নাবিলা আর ওর বন্ধুদের। নাবিলার পা মোছার পর ওই, তুই এখন আমার পা মুছে দে। আমি মুছে দিব? তো আমি কি অন্য কাউকে বলছি নাকি? তাড়াতাড়ি মুছে দে। কিছুটা অবাক হয়ে বললাম। আমি অভির পা মুছে দিলাম। পা মোছা শেষ হতেই অভি আমার বুকে একটা লাথি মেরে দিল। আমি কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লাম। এটা দেখে কলেজের সবাই হেসে দিল। রাহাত আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। কেমন দিলাম মিস্টার খ্যাত? আমি মাথা নিচু করে আছি। খ্যাত মনে হয় ব্যথা পাইছে। নাবিলা, খ্যাতকে কিছু টাকা দিয়ে দে, যাতে ওষুধ খেয়ে একটু ব্যথা কমাতে পারে। এই নে টাকা, আর ওষুধ খেয়ে নিস। এই নাবিলা, চলো ক্লাসে। চল। নাবিলা আর ওর বন্ধুরা চলে গেল ক্লাসে। অভি যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। আমিও একটা মুচকি হাসি দিলাম। দোস্ত চল ডাক্তারের কাছে যাই। দূর শালা, আমার কিছুই হয় নাই। চল তো ক্লাসে আগে। কি? অবাক হওয়ার কিছু নেই, আমার কিছু হয় নাই। বললাম না ক্লাসে চল। হ্যাঁ। আচ্ছা দোস্ত, ওরা এত কিছু করে, ওদের পুলিশ কিছু বলে না কেন? তুই কি বলত নাকি? আমি কেন বলো দিতে যাব? শালা টাকা থাকলে মামুকে অভাব হয় নাকি? ক্লাসে ঢোকার সময় সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, কারণ একটু আগে সবার সামনে নাবিলা কি করলো, পুরো প্রেস্টিজ পাংচার করে দিয়েছে। কিছুক্ষণ পর স্যার আসছে। স্যার এসে আমাকে আর রাহাতকে নানাভাবে অপমান করলো। সব সহ্য করলাম। তারপর ক্লাস শেষে সবার আগে বাসায় চলে আসলাম, যাতে কেউ কিছু বলতে না পারে। রাতের খবরে প্রতিদিনই একটা নিউজ আসে প্রিন্সের নামে। প্রিন্স প্রতিদিনই একজন একজন করে খারাপ লোককে মারে। তা শুনে সবাই খুশি, কারণ দেশে খারাপ কাজ এখন আর বেশি হয় না। আর এদিকে আমার আর রাহাতের জীবন চলছে কলেজে সবার সামনে অপমানিত হয়ে। এভাবে কয়েকটা মাস কেটে গেল। এই কয়েক মাসে কলেজের সবাই আমাকে আর রাহাতকে নানাভাবে অপমান করেছে। নাবিলা আর ওর বন্ধুরা অনেকে অপমান করেছে আমাদের দুজনকে, তবে বেশি অপমান করেছে আমাকেই। অনেকবার নাবিলা আর ওর বন্ধুরা মারছেও, কিন্তু আমি সব সহ্য করে নিয়েছি। একদিন আমি আর রাহাত কলেজে যাই। কলেজে গিয়ে দেখি একটা মেয়ে কান্না করছে। পাশে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া? ছেলেটা আর মেয়েটা আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে আছে, আর মেয়েটা এখনও কান্না করছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? ভাই অনেক কিছু হয়েছে। বলো কি হয়েছে? ভাই তুমি শুনলেও কিছু করতে পারবে না। ভাই বলো না, কিছু না করতে পারলেও বলো। আচ্ছা ভাই, তাহলে শোন, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আজকে যখন কলেজে আসি, নাবিলা আপু আর ওর বন্ধুরা আড্ডা দিতেছে। আমি আর নীলা যখন গেট দিয়ে ঢুকতে যাব, তখনই নাবিলা আপুর বন্ধু অবি আমাদেরকে ডাক দিল। ওদের কাছে যেতেই ওরা আমাদেরকে টিজ করতে শুরু করে। এই সময় নাবিলা ওর বন্ধু অবি
নীলার গায়ে হাত দেয়, তাই আমি বাধা দেওয়াতে আমাকে মারধর করে। পাশে থাকা মেয়েটা আরো জোরে জোরে কান্না করছে। এটা শোনার পর আমার মাথা প্রচণ্ড রকমের গরম হয়ে যায়। আমি ওখান থেকে নাবিলা আর ওর বন্ধুরা যেখানে আড্ডা দিচ্ছে ওইখানে যাচ্ছি। তখন রাহাত বলল, মেহেদি যাস না, ওরা বেশি ভয়ানক। আমি কোনো কথা না বলে ওদের সামনে গেলাম। আমাকে দেখে বলল, কি রে ক্ষেত, অন্যদিন তো ডেকে আনতে হয়, আজ নিজে চলে আসলি? ওর মনে হয় আজকে র্যাঙ্কিং হওয়ার খুব ইচ্ছে, তাই চলে এসেছে। তাহলে তো একটু র্যাগিং করা দরকার। এই তোরা ওকে ধর, আজকে ওকে নিয়ে ডাস্টবিনের ভিতরে ফেলাও। এই বলে অভি আর ওর বন্ধুরা আমাকে ধরতে আসবে। তার আগেই আমি হিন্দি ফিল্মের মতো অভির পেটে দিলাম একটা ঘষি। অভি আর ওর বন্ধুরা সবাই গিয়ে একটু দূরে গিয়ে পড়লো। সবাই ঠাস করে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে পিছনে তাকায়। পিছনে তাকিয়ে দেখে অভি আর ওর বন্ধুরা মাটিতে পড়ে আছে, আর আমি সামনে দাঁড়িয়ে আছি। আমার মায়ের দেখে নাবিলা, রাহাত আর কলেজের সবাই অনেক বেশি অবাক হলো। তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুদের গায়ে হাত তুলো? তোরা একটু আগে এই মেয়েকে মানে নীলাকে ইপটিজিং করেছিস, আর ওকে মানে নীলার বিএফকে মারার কারণে, তাই আমি ওকে মারছি। এখানে সাহসের কি দেখলি? ওদের মারলে তোর সমস্যা কি? কারণ এরা একে অপরকে অনেক বেশি ভালোবাসে, আর আমি কখনো একজনের ভালোবাসার মানুষকে অন্য কোনো ছেলে ইপটিজিং করতে দেখতে পারি না। তো ওর ভালোবাসার মানুষকে ইপটিজিং করলে তোর কি সমস্যা? আরে তুই কখনো ভালোবাসা কি চিনিস নাকি? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কি জিনিস? আরে তুই তো একজন মেয়ে, তোর সামনে আরেকজন মেয়েকে ইপটিজিং করছে, তুই কিছু বললি না, আরও তুই ওকে সাপোর্ট করতেছিস। এখন যদি ওর মানে নীলার জায়গায় তুই থাকতি, তোকে ইপটিজিং করলে তোর কেমন লাগতো বলতো? তোর মতো 2 টাকার ক্ষেতের আমাকে জ্ঞান দেয়া লাগবে না। এটা কোনো জ্ঞান না, যা সত্য তাই বললাম। তোকে আমি দেখে নেব, তুই নাবিলা চৌধুরীর গায়ে হাত দিয়েছিস। দেখে নিস, সাথে ক্যামেরা আনিস, যাতে সারা বছর চিনে রাখতে পারিস আমায়। তুই আমার গায়ে হাত তুলছিস, তোরে তো আমি। আয় মার, আয় তোর বাবার মাল, আয় মার বলেই দৌড়ে গিয়ে অভির বুকে আরেকটি ঘুষি মারলাম। অভি গিয়ে সোজা নাবিলার পায়ের কাছে পড়লো। তারপর নাবিলাকে বললাম, যা তোর বন্ধুকে নিয়ে যা আর হসপিটালে ভর্তি করায় আয়, না হলে মারা যাবে। টাকা লাগলে আমার কাছে এসে নিস। তোকে আমি দেখে নিব, তুই নাবিলা চৌধুরীর গায়ে হাত দিয়েছিস। যা যা দেখে নিস। নাবিলা রাগে গস গস করতে করতে চলে গেল। আর কলেজের ছেলেরা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যে মেয়ের সাথে কেউ কথা বলতে ভয় পায়, আর সেই মেয়েকে এই ছেলে মারলো। আমি রাহাতের কাছে যাই। রাহাত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে অবাক হওয়ার কি আছে? রাহাত এখনো নিশ্চুপ। ওই হ্যাঁ, আচ্ছা আপনি কি মেহেদি? ওই শালা, আমি মেহেদি না হলে এতদিন তোর সাথে কে আসিল? হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা তুই মারামারি জানো? আমি আরো অনেক কিছু জানি, এখন চল। আচ্ছা একটু আগে যে মায়ের দিলি ওটার নাম কি? বাংলা মায়ের, এত কথা না বলে চল। হ্যাঁ। আমি আর রাহাত তারপর নীলা আর ওর বিএফ মানে ওই ছেলেটার কাছে গেলাম। ভাই তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে। ছেলেটার মেয়েটা এখনো নিশ্চুপ। কি হয়েছে? ভাই তুমি জানো একটু আগে তুমি কার গায়ে হাত তুলছো? এসব বাদ দাও তো, এখন বলো তোমাকে হসপিটালে যেতে হবে কি না। না ভাই, আমার কিছু হয়নি। ভাই তুমি এখন বাসায় চলে যাও, আর কলেজে আসিও না, কারণ না পেলে একটু পর পুলিশ নিয়ে আসবে। পুলিশ আসলে তোমাকেও থানা যেতে হবে, তারপর তোমার হাড্ডি গুড্ডি আর রাস্তা রাখবে না। ভাইয়া, নীল ঠিক বলেছে, তুমি চলে যাও, না হলে তোমার। হ্যাঁ দোস্ত, তুই অন্য কোথাও চলে যা। তোর শালা, তোর ভয় পাওয়ার কিছু নাই। তুই শুধু দেখ আমি কি কি করি। কি করবি? আরে বেটা তুই শুধু দেখ। ভাই তোমার মোবাইলটা দাও তো একটু। নেও ভাই। আমি মোবাইলটা নিয়ে কিছু দূরে গিয়ে কতক্ষণ কথা বলে আবার মোবাইলটা নীলকে দিয়ে দিলাম। কাকে কল দিছো ভাই? ও আসলে ওই ছেলেটার নাম নীল, এমনি একজনকে। আচ্ছা ভাই, তোমার নাম কি? মেহেদি, আর ওর নাম রাহাত। তোমাদের দুজনের নাম শুনেছি। হ্যাঁ, আচ্ছা ভাই,
আমরা কি বন্ধু হতে পারি? কিন্তু তুই করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওই আবার ভাইয়া মানে বন্ধুরে কেউ ভাইয়া বলে নাকি? তুই করে বলা লাগবে। বলবো। আচ্ছা এখন ক্লাসে যাই। দোস্ত, নাবিলা যদি তোর এত সব ভাবা লাগবে না, তুই শুধু কি হয় দেখ। আর এখন ক্লাসে চল। হ্যাঁ চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেতে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ যে মেয়ের গায়ে কেউ হাত তুলতে সাহস পায় না সেই মেয়ের গায়ে এই ছেলে কিভাবে হাত তোলে। তারপর আমি, নীলা, রাহাত গিয়ে বেঞ্চে বসলাম। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার এসে আজকে আমাকে আর কোনো অপমান করলো না। ক্লাসে নীলা, রাহাত ওরা চিন্তিত হয়ে আছে নাবিলের ব্যাপারে, কিন্তু আমি চিন্তিত নেই। একে একে সব ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ হলে যখন বের হব তখনই কিছু পুলিশ আসে। এই এখানে মেহেদিকে। যে আমি হাত তুললাম। আমার হাত তোলা দেখে রাহাত, নীলা, কলেজের সবাই অবাক হয়েছে। চল থানা চল। এই বেয়াদবের বাচ্চা, তোর কাছে জিজ্ঞেস করতে হবে তোকে কেন নিয়ে যাব? চুপচাপ থানায় চল। স্যার আসলে এই তোরা আবার কারা? স্যার আমরা ওর বন্ধু। স্যার আপনি ওকে ভুল বুঝতেছেন। কোনটা ভুল কোনটা সঠিক তোদের কাছ থেকে শিখতে হবে নাকি? বেশি কথা বলে তোদেরকে ধরে নিয়ে যাব। আমি ইশারায় নীলা আর রাহাতকে চুপ থাকতে বলি। স্যার আপনি আমাকে ধরে নিয়ে গিয়ে বড় ভুল করতেছেন। ওই আচ্ছা, কোনটা এত বড় সাহস যে আমার মুখের উপর কথা বলিস? তোকে আজ আমি জেলে নিয়ে কি অবস্থা করি দেখ। আমি শুধু মুচকি মুচকি হাসছি। থানায় এসে দেখি নাবিলা আর নাবিলার বাবা আর অভির বাবা বসে আছে। আমাকে দেখে বলল, বাবা এই ছেলেটা আমার গায়ে হাত তুলেছে আর অবিকে মেরেছে। নাবিলার বাবা আর অভির বাবা আমার কাছে এসে দুজনে আমার কলার ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস? আজকে তুই বুঝবি আমার মেয়ের গায়ে হাত তোলা পরিণাম কি। এই ছেলে আমার ছেলেকে মারছে, আজ দেখবি তোর কি অবস্থা করি। আরও মারতে যাবে এমন সময় ওসি এসে অভির বাবাকে আটকে ফেলে। স্যার আপনার কষ্ট করতে হবে না, আমি আছি এর জন্য। এই কুত্তার বাচ্চার জন্য একটা হাড্ডিও আস্থা না থাকে। হ্যাঁ স্যার। ওসি আমাকে একটা ধাক্কা দিল। আমি গিয়ে সোজা নাবিলার সামনে গিয়ে পড়লাম। নাবিলা আমাকে থাপ্পড় মারলো। তুই আজকে আমার গায়ে হাত তুলেছিস, এখন তুই বুঝবি আমি কি জিনিস। আমি নাবিলাকে একটা মুচকি হাসি দিয়ে বললাম, একটু পর অ্যাকশন শুরু হবে, তখন বুঝে নিবি আমি কি নাকি তুই কে। তোকে তো আমি। তোর তো দেখি এখনো তেজ যায়নি। তারপর নাবিলাকে বলল, ম্যাডাম আপনারা আসুন, বসুন, আমি এই কুত্তাটাকে দেখতেছি। ভালো করে দেখুন যাতে আমার দিকে আর চোখ তুলে তাকাতে না পারে। ওই কুত্তার বাচ্চারা এমন মার দেবেন যাতে আর কোনোদিন আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস তো দূরের কথা, আমার মেয়ের দিকে তাকাইতেই যেন ভয় পায়। ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস আমার ছেলেকে মারে। ওসি ওর হাত পা সব ভেঙে দিন, যত টাকা লাগে আমার কাছ থেকে নিয়েন। স্যার আপনারা শুধু দেখেন আমি ওর কি করি। এটা বলে জেলের ভিতর ঢুকে আমার কাছে এসে বলল, তুই বড় সাহস হয়ে গেছিস, তাই দেখা যাচ্ছে। আমি শুধু মুচকি মুচকি হাসছি। ওই তুই আর হাসবি না, জানোস এখন তোর আমি কি অবস্থা করব? আমি সব জানি এখন কি কি ঘটবে, প্রস্তুত থাক তা দেখার জন্য। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটু পর আরো অনেক বেশি অবাক হয়ে যাবে। ওই ওসি ওখানে এত কথা না বলে ওকে মেরে হাত পা ভেঙে দে। জি স্যার, তোর বাচ্চা এতক্ষণে অনেক হাসছে, এইবার ওরে কাঁদাবো, দেখ আমি তোর কি অবস্থা করি। ওসি এটা বলে যখনই মারতে যাবে তখনই চারদিকে শো শো করে বাতাস বইতে শুরু করে আর হেলিকপ্টারের আওয়াজ আসছে। আমি তখন প্রচন্ড রকম জোরে হাসতে থাকি। তোর হাসি আমি বের করতেছি। এটা বলে ওসি যখন আমাকে মারবে তখন বাইরে থাকা কনস্টেবলটা দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে বলল, স্যার শহরের সবচেয়ে বড় দুই ডন রানা আর রাজু আসছে, যারা কিনা মাফিয়াদের কিং প্রিন্সের ডান হাত। ওনাদের সাথে স্যার 3টা হেলিকপ্টার আসছে আর সাথে অনেকগুলো লোক। এটা শোনার পর নাবিলার বাবা, অভির বাবা সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়।
আর এদিকে ওসি আর থানার সব লোক ভয়ে কাঁপতে থাকে রানা আর রাজুর নাম শুনে। রানা রাজুকে না চেনে এই শহরে এমন কেউ নেই। এই শহরের সবচেয়ে বড় ডন রানা আর রাজু, আর তাদের দুজনের উপরে রয়েছে ওয়ার্ল্ড মাফিয়াদের রাজা প্রিন্স, যাকে এখন পর্যন্ত তার লোক ছাড়া আর কেউ দেখেনি। রানা আর রাজু হঠাৎ আসাতে ওসি সহ সবাই ভয় পাইছে। আমি হাসতেছি। তোর হাসি পরে বের করবো, আগে দেখি রানা আর রাজু ভাইরে কি জন্য আসছে। যা ভালো করে দেখে আয়। ওসি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে স্টেশনের বাইরে গেল। বাইরে গিয়ে দেখে অনেকগুলো গাড়ি আর অনেক লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর রানা আর রাজু দুজনে দুইটা হেলিকপ্টার থেকে নামতেছে। আর একটা হেলিকপ্টার দেখতে অনেক সুন্দর আর অন্য হেলিকপ্টারগুলোর থেকে অনেক বেশি দামি। রানা আর রাজু হেলিকপ্টার থেকে নামতেই ওসি আর সব পুলিশ দৌড়ে তার কাছে গেল। ভাই আপনি এইখানে? ভাই আপনার এখানে আসার কি দরকার ছিল? আপনি ডাক দিলেই তো আমি আপনার কাছে চলে আসতাম। রাজা যখন জেলে থাকে তখন তার সৈন্যদের তো আসতেই হয়। মানে ভাই আমি তো কিছু বুঝলাম না। রানা আর রাজু হাঁটতে হাঁটতে নাবিলা আর নাবিলার বাবা আর অভির বাবার সামনে চলে আসে। আসসালামু আলাইকুম ভাই। রানা আর রাজু অভির বাবা নাবিলার বাবার আর নাবিলার দিকে একবার তাকায়। তাতে নাবিলার বাবা অভির বাবা বেশ ভয় পেয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। তারপর রাজু ওসিকে উদ্দেশ্য করে বলল, এই তোর এখনো বোঝার বয়স হয় নাই, এখন বল একটু আগে থানায় কাকে নিয়ে আসছিস? ভাই কিছুক্ষণ আগে তো একটা খ্যাত লোককে ধরে নিয়ে আসছি। এটা শোনার পর রানা ওসির গালে, তুই জানিস একটু আগে কাকে ধরে নিয়ে আসছিস? তুই যাকে ধরে নিয়ে আসছিস আর যাকে তুই ছোট লোক বলছিস, সে চাইলে এখনই তোকে আর তোর পুরো গোষ্ঠীকে মেরে ফেলতে পারে। ওসি খানিকটা অবাক হলো। তাড়াতাড়ি জেল খুলে ভাইকে নিয়ে আয়, না হলে তোর পুরো পরিবারের কেউ বেঁচে থাকবে না, কথাটা মনে রাখিস। রাজুর কথা শুনে ওসি দৌড়ে গেল জেলে। আর নাবিলা আর নাবিলার বাবা, অভির বাবা আর ওসি সহ সবাই অবাক হলো। কি বললাম, কথা কানে যেতেছে না? তাড়াতাড়ি ভাইকে বের কর, না হলে তোর ফ্যামিলির কেউ বাঁচতে পারবে না। রানার কথা শুনে ওসি ভয়ে ভয়ে বলল, ভাই আমি যাইতেছি। ওসি দৌড়ে আমার কাছে আসলো। আমি ওসিকে দেখে বললাম, কি বলছি ওসি, একটু পর আরও অবাক হবি। তো কেমন অবাক হলি এখন? ওসি ভয়ে কিছুই বলছে না। আর এদিকে রাহাত নীলা মেহেদিকে নিয়ে আসার পর রিক্সা নিয়ে পুলিশ স্টেশনে আসতেছে। পুলিশ স্টেশনে এসে দেখে অনেকগুলো গাড়ি আর 3টা হেলিকপ্টার আর অনেকগুলো লোক গুলি নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে রাহাত আর নীলাকে বলল, দোস্ত, এরা মনে হয় নাবিলা আর অভির বাবার লোক। আজকে মনে হয় মেহেদি। আমাদের জন্য আজকে মেহেদির এই অবস্থা হয়েছে। নীলা নিজেদের অপরাধী মনে করছে। তাদের জন্য মেহেদিকে আজকে পুলিশ ধরলো। তাদের জন্য মেহেদি আজকে যদি নাবিলা আর অভির গায়ে হাত না তুলতো তাহলে মেহেদির কিচ্ছু হতো না। আর রাহাত বেচারা তার বেস্ট ফ্রেন্ডের জন্য কান্না করছে। আর এদিকে আমি রানাদের সামনে আসতেই রানা আর রাজু আমার কাছে এসে আমাকে একটা কোট পরে দিল আর দুজনে আমার দু হাতে 2টো চুমু দিল। এটা দেখে ওসি সহ সব পুলিশ, নাবিলার বাবা, অভির বাবা অবাক হলো। নাবিলা মনে মনে ভাবছে, কে এই খ্যাতটা যাকে কিনা এত বড় বড় মাস্তানরা কোট পরায় দেয়, যে নাকি ওসির পরিবারের সবাইকে মেরে ফেলতে পারবে? কে এই মেহেদি? এই মেহেদির আসল পরিচয়টা বা কি? নাবিলার মাথায় নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারপর রানা বলল, তোরা ভাইকে খেত বলছিস? জানিস ভাইকে? ভাই হলো পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজা, পুরো ওয়ার্ল্ডের মাফিয়াদের কিং, যাকে সবাই এক নামে চেনে কিন্তু কেউ দেখতে পায় না। ভাই হলো সেই ছদ্মবেশী মাফিয়া প্রিন্স রানা। প্রিন্স নামটা শোনার পর ওসি, নাবিলার বাবা, অভির বাবা আর সব পুলিশের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। ওসি এটা শোনার পর আমার পায়ে পড়ে গেল। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমাকে মারবেন না ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, আমাকে ক্ষমা করে দেন এইবারের মতো, আর কখনো এরকম ভুল করবো না ভাই। আমি ওসিকে পায়ের কাছ থেকে তুলে নিয়ে দিলাম। তোকে কি জন্য মারছি জানিস? তুই আমার মা বাবাকে নিয়ে গাড়ি দিছিস তাই। ভাই আমি কখনো আর মা বাবাকে গালি দেব না ভাই, এইবারের মতো মাফ করে। আমি এবারের মতো মাফ করে দিলাম। সামনের বার যদি কোনো লোকের মা বাবাকে নিয়ে গালি দিবি না, গালি দিলে তোকে আর এই দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। ভাই আর কখনোই গালি দেব না। মনে থাকে যেন। আমি হেঁটে নাবিলাদের সামনে নাবিলাদের দিকে তাকাতেই নাবিলার বাবা, অহির বাবা সবাই ভয়ে চুপসে যায়। কি রে জোগাড়, একটু আগে তো বললি মেরে ফেলবি, তো এখন ভয়ে চুপসে গিয়েছিস কেন? জোকার মানে?
এগুলো তোর এখনো বোঝার বয়স হয়নি রে। তা ম্যাম, আপনি তো বললেন আমাকে নাকি মেরে ফেলবেন, তাই এখন কেন মারতেছেন না? নাবিলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তা ম্যাম, বললাম না একটু পর অ্যাকশন শুরু হবে। এখন কেমন অ্যাকশন শুরু হয়েছে? আরও অ্যাকশন আছে, তা আস্তে আস্তে টের পাবেন। নাবিলা এখনও নিশ্চুপ। আমি এটা বলে একটা চশমা পরে পুলিশ স্টেশন থেকে বের হই। বাইরে এসে দেখি অনেক সাংবাদিক এবং আরও অনেক লোক দাঁড়িয়ে আছে। এতক্ষণে সবাই আমার পরিচয় পেয়ে গেছে। আমাকে বের হতে দেখে অনেক সাংবাদিকই আমার কাছে আসতে চাইছিল, কিন্তু ভয়ে কেউ আসছে না। আমাকে এই অবস্থায় দেখে রাহাত, নীল, নীলা অনেক অবাক হয়ে গেল। আমি নীল, নীলা, রাহাতের কাছে গেলাম। কি রে সালা, তোরা এমনি চাইয়ে আসিস কেন? ভাই আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি? ধুর শালা, তোরা আবার স্বপ্ন দেখবি কেন? না ভাইয়া, আন্ডারওয়ার্ল্ডের রাজা আমাদের সাথে কথা বলছে। এটা কি ভাইয়া আমরা স্বপ্ন দেখতেছি? ওই, তোরা বন্ধু হয়ে আমার ভাই রাখতেছিস কেন? না ভাই, আন্ডারওয়ার্ল্ডের রাজা কিভাবে আমাদের বন্ধু হয়? ওই হালা, আরেকবার যদি ভাই কস না, তাহলে তোদের এখান থেকে একটা লাথি মারবো। না ভাইয়া, আমাদের মারবেন না ভাইয়া, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। ওই, তোরা আমার বন্ধু, আমার বন্ধুর মতো থাকবি। বন্ধুত্বের মধ্যে এত ভাইয়া ভাইয়া করবি না। আন্ডারওয়ার্ল্ডের রাজা হয়েছি তো কি হয়েছে? আন্ডারওয়ার্ল্ডের রাজার কি বন্ধু থাকে না নাকি? এখন থেকে বন্ধুদের মতো করে তুই করে বলবি। হ্যাঁ, নীল, নীলা, রাহাত তিনজনে মিলে কথাটা বললো। এখন রাহাত, তুই আমার সাথে যাবি। আর নীল, নীলা, তোদের আমার গাড়ি দিয়ে তোদেরকে আমার লোকেরা বাসায় পৌঁছে দিবে। আমি কেন আপনার সাথে যাবো ভাই? ওই শালা, ভাই মানে? বন্ধুত্বের মধ্যে আবার ভাই আছে নাকি? বন্ধুদের মধ্যে আবার ভাই? ও সরি, তোর সাথে আমি যাবো কেন? আজ থেকে তুই আমার সাথে থাকবি। তোর সাথে থাকবো মানে? ওদিকে সবাই একটু অবাক হলো। ওয়ার্ল্ডের কিং কেন এত লোক থাকতে এই দুটো ছেলে আর একটা মেয়ের সাথে কথা বলছে? আমার সাথে আমার বাসায় থাকবি। কিন্তু কোনো কিন্তু না, এখন চল আমার সাথে, চল এখন। কিন্তু মেস থেকে আমার সব জিনিস আনতে হবে আগে। সব আমার লোকেরা নিয়ে আসবে, চল। হ্যাঁ। নীল, নীলা, তোদের আমার গাড়ি দিয়ে পৌঁছে দেবে আমার লোকেরা। তার দরকার নাই, আমরা যেতে পারবো। চুপ থাক। এই লাবু, এদিকে আয়। জি ভাই, বলেন। যা, এদেরকে গাড়ি করে নিয়ে যা। এদের সাবধানে নিয়ে যাস, এদের যেন কোনো ক্ষতি না হয়। জি ভাই। ওদের দিয়ে আসার সময় মেস থেকে ওর সব জিনিস নিয়ে সোজা বাড়িতে চলে আসবি। ভাই। তারপর আমি আর রাহাত সবচেয়ে দামি হেলিকপ্টার, মানে আমার হেলিকপ্টারের কাছে গেলাম। আমি হেলিকপ্টারে ওঠার সময় অনেকে আমার সাথে কথা বলতে আসতে চাইছিল, কিন্তু আমার লোকেরা কাউকে আসতে দেয়নি। আমি রাহাত গিয়ে হেলিকপ্টারে গিয়ে বসলাম, আর রানা আর রাজু গিয়ে ওদের হেলিকপ্টারে গিয়ে বসলো। আমি হেলিকপ্টারে বসার পর নাবিলার দিকে একবার তাকালাম, দেখি নাবিলা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমি, রাহাত আর রানা, রাজু সবাই আমার বাসায় চলে আসি। বাসায় আসতেই আমার হেলিকপ্টার আমার নিজের বাসার ছাদে বসে, আর রানা আর রাজুদের হেলিকপ্টার আরও সামনে যাচ্ছে। এটা দেখেই রাহাত বলল, ওদের হেলিকপ্টার আবার কই যায়? ওদের হেলিকপ্টার একটু সামনে গিয়ে ওখানে বসবে, আর ওরা ওখান থেকে গাড়ি নিয়ে বাসায় চলে আসবে। ও আচ্ছা। আমি আর রাহাত হেলিকপ্টার থেকে নামতেই কতগুলো লোক এসে আমাকে সালাম দিল। আমি ওদের সালামের উত্তর দিলাম। তারপর রাহাতকে নিয়ে আমি ছাদ থেকে নিচে নামলাম। রাহাতকে একটা রুম দেখিয়ে বললাম, আজ থেকে তুই ওই রুমে থাকবি, আর তোকে দেখাশোনার জন্য ওরা থাকবে। আমি কতগুলো লোককে দেখাইয়া বললাম, এগুলোর দরকার কি ছিল? বেশি কথা বলিস না, তুই কলেজের শুরু থেকে বন্ধু হিসেবে আমার পাশে আসিলি, তাই এটুকু তোর জন্য কিছুই না। আর শোন, ওরা তোকে সব কিছু বুঝিয়ে দিবে, কোনো সমস্যা হলে আমাকে বলিস। হ্যাঁ। যা, এখন ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে তোকে নিয়ে একটা জায়গায় যাব। হ্যাঁ। আচ্ছা যা। আমি এটা বলে চলে আসি। তারপর ফ্রেশ হওয়ার পর বাইরে এসে দেখি রাহাত, রানা আর রাজুর সাথে কথা বলতেছে। আমি ওদের দেখে বললাম, বাহ, ভালোই তো ভাব জমছে তোদের। হ্যাঁ ভাই, এই ভাইটাও খুব ভালো। এখন চল সবাই খাবার খেয়ে নিই। তারপর সবাই মিলে খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর, দোস্ত তুই আগে এত বড় বাড়িতে থাকতি? কম, মাঝে মাঝে থাকতাম। দোস্ত তুই এই বাড়িতে একা থাকো? তোর কোনো শত্রু যদি তোর বাড়িতে হামলা করে তখন? আরে তুই বোকা নাকি? এখানে গেটের কাছে 50 জন লোক থাকে, তারপর ছাদে থাকে 10 জন, চারদিকে গার্ড আর অনেক বৈজ্ঞানিক যন্ত্র আছে। আর তাছাড়া আমাকে আজকে ছাড়া আর কোনোদিনও আমার লোক ছাড়া কেউ দেখেনি। আর এমন কোনো লোকের সাহস নেই আন্ডারওয়ার্ল্ডের রাজা প্রিন্সের উপর হাত দিবে।
তোকে নিয়ে একটা জায়গায় যাব। বললাম না, তাড়াতাড়ি চল, ওখানেই যেতে হবে তো। কই যাবি? গেলে দেখতে পাবি। আর হ্যাঁ, এখানে তোকে কেউ কিছু বলবে না, কারণ আজকে থেকে তুই এখানকার দ্বিতীয় বস। সবাই তোকে ভাই বলে ডাকবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, বের হতে হবে। তোর জন্য সব কিছু তোর রুমে আছে। হ্যাঁ। রাহাত রেডি হতে চলে গেল, আর আমিও রেডি হয়ে নিলাম। রাহাত রেডি হয়ে বের হওয়ার পর, দোস্ত তোকে তো গোলাপি কোটে পুরো নায়কের মতো লাগছে। দোস্ত, আমার সেই নীলকোটে তোকে আরো সুন্দর লাগতেছে। হয়েছে, আর বলতে হবে না। রানা, জি ভাই। সব খাবার দাবার আর পোশাক নিছিস তো? জি ভাই, সব গাড়িতে আছে। চল এখন সবাই। দোস্ত, খাবার আর কাপড় চোপড় কি জন্য? গেলে দেখতে পাবি, এখন চল। তারপর আমি আর রাহাত একটা গাড়িতে বসলাম, আর রানা আর রাজু, লাবু আর আমার কতগুলো লোক অন্য সব গাড়িতে। মোট গাড়ির সংখ্যা 11টি। আমার সামনে 5টি গাড়ি, আর পিছনে 5টি গাড়ি, আর আমাদের পিছনে একটা বড় ট্রাক আছে। রাস্তায় একসাথে 11টা গাড়ি চলতে দেখে সবাই বুঝে গেছে এগুলো সব আন্ডারওয়ার্ল্ডের কিংয়ের গাড়ি, কারণ গাড়িগুলো সব একটু আগে টিভিতে একটা পুলিশ স্টেশনে দেখাইছে। সাথে ছিল আন্ডারওয়ার্ল্ডের রাজা প্রিন্স। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা এতিমখানার সামনে দাঁড়ালো। তা দেখে রাহাত বুঝে গেল আমি এখানে কেন এসেছি। আচ্ছা দোস্ত, এখান তুই প্রতিদিন আসো? আসি। দোস্ত, তুই এখানে প্রতিদিন আসো, তোকে কেউ দেখে না? রানা, রাজু আর এতিমখানার সবাই দেখে। বাইরে কেউ তোকে দেখে না? রাস্তা দিয়ে যখন আসো তখন কোনো পুলিশ অথবা তোর শত্রু অথবা কোনো লোক? তুই কি পাগল নাকি? কেন? আচ্ছা, আমি যখন কলেজে যেতাম কেউ কি আমাকে চিনেছিল? তোকে চিনবে কিভাবে? তুই তো ছদ্মবেশ নিয়ে গেছিলি। ঠিক তেমনি আমি এখানেও ছদ্মবেশ নিয়ে আসছিলাম। ও আচ্ছা, আজকে তো তুই এতিমখানে আসছো, অনেকেই তো দেখেছে। তো কি হয়েছে? আজকে তো আমাকে পুরো ওয়ার্ল্ডের মানুষ দেখছে, তাই না? না, তোর কোনো শত্রু যদি তোর সাথে শত্রুতা করে, এই এতিমখানা বাচ্চা অথবা এখানে কোনো লোকের ক্ষতি করে? আরে তুই কি পাগল নাকি? প্রিন্স এমন কাঁচা কাজ কখনো করবে নাকি? মানে? এখানে কোনোদিন কোনো লোক কিচ্ছু করতে পারবে না, কারণ এখানে কাজ করে প্রতিটা লোক যারা মারামারিতে ট্রেনিং প্রাপ্ত, আর সবার কাছে গুলি আছে। আর এখানে এমন কতগুলো বৈজ্ঞানিক ডিভাইস আছে যা খুব ভয়ঙ্কর। আর এখানে চারপাশে সিসি ক্যামেরা দ্বারা ঘেরা। তার মধ্যে এমন কোনো লোকের সাহস নেই যে এই এতিমখানার বাচ্চাদের ক্ষতি করবে। ও আচ্ছা, তুই এত সব জিজ্ঞেস করছিস কেন রে? আমি যদি এগুলো জিজ্ঞেস না করি, পাঠক পাঠিকরা প্রিন্সকে, প্রিন্সের লাইফ স্টাইল আর প্রিন্স কিভাবে ছদ্মবেশ নেয় তার সম্পর্কে জানবে কিভাবে? ও এখন এতিমখানার ভিতরে চল। তারপর আমি, রাহাত, রানা, রাজু মিলে এতিমখানা সব বাচ্চাদের খাবার আর পোশাক দিয়ে বাচ্চাদের সাথে কিছুক্ষণ বসে গল্প করে কিছুক্ষণ পর চলে আসি। বাসায় এসে রাহাত বলল, দোস্ত, আমার অনেকদিন আশা ছিল এতিমখানা বাচ্চাদের নিজে হাতে খাওয়াবো, কিন্তু গরিব বলে খাওয়াইতে পারতাম না। কিন্তু আজকে নিজের হাতে খাওয়াইতে পারছি তোর কারণে। আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। ধুর শালা, ভাই তো ভাই। এখন যা, তোর রুমে গিয়ে বিশ্রাম নে। হ্যাঁ। রাহাত চলে গেল, আর আমি নিজের রুমে এসে শুয়ে পড়লাম। রাতের খাবার খেয়ে নিজের রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম বাবা মায়ের কথা। বাবা মা থাকলে হয়তো আজকে আমি গুন্ডা হতাম না। আর ওদিকে নাবিলা ভাবতে লাগলো মেহেদির কথা। মেহেদিকে কত অপমান করলাম, কত মারলাম, তারপরও মেহেদি এত বড় মাফিয়া হয়েও আমাকে কোনো কিছুই বলেনি। আস্তে আস্তে নাবিলা মেহেদির প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। নাবিলা মেহেদির কথা সারা রাত ভাবতে ভাবতে ঘুমাতে পারেনি। সকালে আমি, রাহাত রেডি হয়ে কলেজে গেলাম। আজকে অন্যদিনের চেয়ে আলাদাভাবে কলেজে গেলাম। যেমন অন্যদিন খ্যাতের মতো কলেজে যেতাম, আজ স্টাইলিশ হয়ে আর 6টা গাড়ি নিয়ে কলেজে গেলাম। রাস্তা দিয়ে কলেজ যাওয়ার সময় রাস্তার সব লোক আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে, কারণ সবাই জানে এইসব দামি ব্র্যান্ডের গাড়িগুলো সব প্রিন্সের। কলেজে পৌঁছানোর পর, কলেজের গেটে গাড়িগুলো থামার পর কলেজের সবার নজর যায় আমার গাড়িগুলোর ওপর। কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে আসলো দুজন ছেলে। সবার দুজনকে চিনতে কোনো রকম অসুবিধাই হয়নি, কারণ তারা দুজন হলো কলেজের সেই দুজন, খ্যাত রাহাত আর আরেকজন হলো ছদ্মবেশী মাফিয়া কিং প্রিন্স, যাকে সবাই আগে খ্যাত মেহেদি হিসেবে জানতো। আমি আর রাহাত গাড়ি থেকে নামতেই অনেক ছেলে মেয়ে আমার সাথে কথা বলতে আসছিল, কিন্তু রানা, রাজু আর আমার লোক তাদের আটকে দেয়। তারপর আমি সব ছেলে মেয়েদের উদ্দেশ্য করে বললাম, কি ব্যাপার, আপনারা সবাই প্রতিদিন এই দুজনকে খ্যাত বলে অপমান করতেন, কিন্তু আজকে সবাই সেই খ্যাত দুজনের সাথে কথা বলতে চলে আসছেন? সবাই নিশ্চুপ।
কি ব্যাপার, আজকে এই খ্যাত ছোট লোক দুটাকে অপমান আর মারবেন না নাকি? সবাই এখনো নিশ্চুপ। কি হলো? ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন সবাই একসাথে। খ্যাত আর ছোট লোকের কাছে ক্ষমা চাইলে আপনাদের প্রেস্টিজ পাংচার হবে না? সবাই তখনও নিশ্চুপ হয়ে আছে। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম। আমার কথা শুনে খানিকটা অবাক হলো, তারপর বলল, দোস্ত তুই ওদের এত তাড়াতাড়ি ক্ষমা করে দিয়েছো? এদের ক্ষমা করে দিছি, কারণ ওরা তো বেশি ভুল করেনি। আর তাছাড়া যে যত বড়ই ভুল করুক না কেন, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তাহলে তুই নাবিলা আর অভিকে ক্ষমা করে দিবি? নাবিলার সাথে কিছু বোঝাপড়া করে ওকে ক্ষমা করে দেব, কিন্তু অভির ব্যাপারটা পরে বুঝবো। মানে? আরে বেটা, ওরা পরে বুঝবি, এখন চুপ থাকতো। আচ্ছা, তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। এটা বলে আমি আর রাহাত ওখান থেকে চলে আসি। কিছু দূরে এসে আমি রাহাত একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছি। অনেকে আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে আসতে চাইতেছে, কিন্তু ভয়ে আসছে না। কিন্তু কতগুলো ছেলে মেয়ে আসছে সাহস করে। আমি আর রাহাত তাদের সবাইকে মাফ করে দেই আর ফ্রেন্ডশিপ করি। এটা দেখে সবাই আস্তে আস্তে ফ্রেন্ডশিপ করতে আসে। আমি সবার সাথে ফ্রেন্ডশিপ করে সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে অনেকেই চলে যায়। বাকি আমি আর রাহাত আর কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর নীল আর নীলা আসলো। কি রে, তোদের আসতে তো দেরি হলো কেন? মানে কি মানে? আসলে আমরা দুজন একটু ঘুরতে গিয়েছিলাম। বাহ, তোরা দুজন রিলেশন করার পর নিজের একা একা করতে চাস? আজ আমি আর রাহাত সিঙ্গেল বলে। ভাই আমরাও কিন্তু সিঙ্গেল। নিহাত নতুন ফ্রেন্ড। ওই বন্ধুদের মধ্যে ভাই মানে? ও সরি, আমরাও কিন্তু সিঙ্গেল। তোরা বন্ধু মানে? আমি আর রাহাত ওদের সবাইকে মাফ করে দিয়েছি। বাহ দোস্ত, তোর জবাব হয় না। কেন? কারণ তুই এত সহজে সবাইকে আপন করে নিলি, সেই জন্য। আচ্ছা, ওইসব কথা বাদ দে। এখন তোরা দুজন একা ঘুরে বেরোবি আর প্রেম করবি। আমরা কি করবো? আমি জানি না, তোমার জন্য। আমার জন্য তুই আসিস মানে? মানে প্রেম করার জন্য। না রে, আমার সিট খালি নেই। আমি একজনকে ভালোবাসি। মানে? একজনকে ভালোবাসি। আমরা মাফিয়া বলে তাই কাউকে ভালোবাসতে পারবো না নাকি? না তা নয়, তুই ভালোবাসা আবার কারে? সময় হলে জানতে পারবি। আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর নাবিলা আসলো, সাথে নেহা। আজ অভি আসেনি, কারণ কালকে মাইরে মনে হয় হসপিটালে বসে আছে। নাবিলাকে থেকে বুঝে যাচ্ছে সারা রাত একটু ঘুমাতে পারেনি। নাবিলা আর নেহা গাড়ি থেকে নেমে আমাকে আর রাহাতকে সবার সাথে কথা বলতে দেখে একটু অবাকই হলো। আমি নাবিলার দিকে একবার তাকিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর ক্লাসের টাইম হওয়ায় ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকে আমি, রাহাত, নীল, নীলা পিছনের দিকে বেঞ্চে বসলাম। তখনই নাবিলা আসলো। নাবিলা এসে ক্লাসে ঢোকার সময় আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে না তাকিয়ে বসে আছি। নাবিলা আমার দিকে তাকিয়ে আছে, তাই নেহা বলল, নাবিলা, আর তাকাতে হবে না, এখন চল গিয়ে বসি। মানে? আমাকে মিথ্যা বলে লাভ নেই। আমি আজকে তোমাকে দেখে বুঝে গিয়েছি তুমি মেহেদির উপর দুর্বল। এসব কথা বাদ দিয়ে চল গিয়ে বেঞ্চে বসি। বসবো। আচ্ছা, আমরা প্রিন্সকে, থুক্কো মেহেদিকে এত অপমান করলাম, মারলাম। নেহা, এসব কথা এখন বাদ দে। আর আমি এসব ব্যাপারে কিছু জানি না। আচ্ছা, প্রিন্স এত বড় মাফিয়া হয়েও তোকে ওর জীবনের সাথে কখনো কি জড়াবে? নেহা, একটু চুপ থাক, ভালো লাগছে না। কিন্তু তুই যদি প্রিন্সকে জড়াতে পারো তাহলে আমার লাইফ সেটেল। মানে? পরে বুঝবি। এখন বেঞ্চে বসবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? চল বসি। নাবিলা আর নেহা বেঞ্চে বসে পড়লো। আর এদিকে কতগুলো মেয়ে আমার সাথে কথা বলতে আসছে। তা দেখে নাবিলা রাগে ফুলতেছে। তা দেখে আমি আরো বেশি করে মেয়েগুলোর সাথে হেসে হেসে কথা বলছি। তা দেখে নাবিলা যা করলো তা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। এখানে হচ্ছে কি? তাহলে এখানে হেসে হেসে কথা বলা হচ্ছে কেন? আপু, আমরা হেসে হেসে কথা বললে আপনার সমস্যা কোথায়? এই, আমি তোর কোন জন্মের আপু লাগি? আরে আপু, আপনি কলার ধরতেছেন কেন? আচ্ছা, আপনাকে আপু বলবো না, এখন থেকে ম্যাডাম বলে ডাকবো। এবার খুশি তো ম্যাডাম? মেহেদি, ম্যাডাম, আমাকে কি আজকেও কোনো আপনার কাজ করে দিতে হবে? কাজ করে দিতে হলে বলেন, আমি করে দিচ্ছি। আমার কথা শুনে ক্লাসের ছেলেমেয়েরা একটু অবাক হলো যে কিনা এই ওয়ার্ল্ডের ডন, সে কিনা সামান্য একটা বিজনেসম্যানের মেয়েকে এগুলো বলছে। আমি কি তোমাকে এই কথা বলেছি?
না ম্যাডাম, আপনি প্রতিদিন আমাকে ডেকে একটা না একটা কাজ করান, তো আবার অপমানও করেন। তাই আজকে ভাবলাম কোনো কাজ করাবেন অথবা অপমান করবেন। তা ম্যাডাম বলেন, আমার কি করতে হবে? মেহেদি, আমি তোমার কাছে সেজন্য আসিনি। তো ম্যাম, কি জন্য আসছেন আপনি? আমি শুধু বলতে এসেছি তুমি মেয়েদের সাথে কথা বলবে না। কেন, আমি মেয়েদের সাথে কথা বললে আপনার সমস্যা কোথায়? তোমাকে ওদের সাথে কথা বলতে দেখলে আমার খারাপ লাগে। কেন, আপনার কেন খারাপ লাগবে? আমি জানি না, কিন্তু তুমি ওদের সাথে কথা বলবে না। ম্যাম, আমি আমার পার্সোনাল লাইফে যে মেয়ে ইচ্ছে সেই মেয়ের সাথেই প্রেম করব, তাতে আপনার কি? আমি এত কিছু বুঝি না, তোমাকে কথা বলতে না করেছি, তুমি কথা বলবে না, ব্যাস। ঠাস করে একটা থাপ্পড় মারলাম। আমার মাথায় রাগ উঠে গেল, দিয়ে দিলাম নাবিলার গালে ঠাস করে একটা থাপ্পড়। আমার রাগে চোখ লাল হয়ে গেছে। তা দেখে সবাই ভয় পেয়ে গেল, নাবিলাও ভয় পেয়ে গেল। তোকে এতক্ষণ ভালোভাবে কথা বলতেছি, কানে যায় না? এতদিন অপমান করছিস, কিছু বলে নেই, আবার কথা বলিস? আমি মেয়েদের সাথে কথা বললে তোর সমস্যা কি? হ্যাঁ, তোর মতো অহংকারীর সাথে কথা বলি না আমি অনেক রেগে কথাগুলো বললাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও। তোকে আবার মাপ? কেন? সবাইকে মাফ করে দিয়েছো, আমাকে মাফ করলে কি সমস্যা? সবার সাথে আবার তোর তুলনা? আচ্ছা, তুই তো কয়েকদিন আগে আমাকে অনেক অপমান করতি, কিন্তু কালকে তোকে মারার কারণে তুই প্রতিশোধ দিতে চাস আমার উপর। ও, বুঝেছি, তুই আমার আসল পরিচয় পেয়ে তুই আমাকে এভাবে প্রতিশোধ দিতে পারবি না, তাই অন্যভাবে প্রতিশোধ দিতে চাস। সেটার আশা কখনো করিস না, কারণ এখনো কারো বুকে এত সাহস হয়নি যে প্রিন্সের ক্ষতি করবে। তুমি যেটা ভাবতেছো আসলে সেটা না। আমি তোর কোনো কথা শুনতে চাই না, এখন এখান থেকে যা। আমি অনেক জোরে জোরে কথাগুলো বললাম। নাবিলা কান্না করতে করতে নিজের বেঞ্চে গিয়ে বসলো। নাবিলাকে এভাবে কথাগুলো বলে নিজেরও খারাপ লাগলো, কিন্তু ও এতদিন আমার সাথে যা করেছে তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমার রাগ দেখে আর কোনো ছেলে মেয়ে ভয়ে আমার সাথে কথা বলতে আসলো না। আমি মন খারাপ করে বসে পড়লাম বেঞ্চে। তখনই রাহাত বলল, খুব ভালোবাসো নাবিলাকে, তাই না? মানে কি বলছিস সব? আমি সব বুঝি। তোকে দেখে আমি প্রথম থেকেই বুঝে গেছি তুই নাবিলাকে পছন্দ করো। তাছাড়া এখন তো তুই ওকে অপমান করে নিজেও কষ্ট পাইতেছো, আর তার থেকেই আমি বুঝে গেছি তুই নাবিলাকে ভালোবাসো। তুই শালা সিঙ্গেল হয়ে বুঝে গেছিস ভালোবাসা কি? বাহ, আমাদের ডন তাহলে প্রেমে পড়েছে, তা আমাদের টিরিট কই? ধুর শালা, আমি কি এখনো প্রেম শুরু করছি নাকি? কিন্তু নাবিলাকে আজকে দেখে মনে হয়েছে নাবিলা নিজের ভুল বুঝতে পারছে, আর তোকে মেয়েদের সাথে কথা বলতে দেখে ও এমন রিয়েক্ট করছে। তার মানে নাবিলাও তোর প্রতি দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, নাবিলাকে তুই কি মেনে নিবি এত তাড়াতাড়ি? মানে তোর কথা বুঝলাম না। মানে নাবিলাকে তুই কি এখন মেনে নিবি? না, নাবিলা এখন আমার প্রতি পুরো দুর্বল হয়নি। নাবিলাকে আরও আমার প্রতি দুর্বল হতে হবে, আর নাবিলাকে আর একটু শিক্ষা দিতে হবে, তারপর মেনে নিব। আর আমাকে আর একটা প্রতিশোধ এখনো সম্পন্ন করতে হবে। মানে? পরে জানতে পারবি, এখন এসব কথা বাদ দে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার এসে একবার আমার দিকে আবার মাথা নিচু করে ফেলে আর ক্লাস শুরু করতে যাবে। তখনই আমি বললাম, কি স্যার, আজকে আমাকে অপমান না করে ক্লাস শুরু করতেছেন? যে প্রতিদিন তো আমাকে অপমান না করে ক্লাস শুরু করতেন না। স্যার নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। স্যার কি আজকে আমাকে অপমান করতেছেন না কেন? মনে হয় আমাকে অপমান করলে প্রিন্স আপনার ক্ষতি করবে? স্যার দৌড়ে এসে আমার পায়ের কাছে পড়ে গেল। প্রিন্স ভাই, আমাদের মাফ করে দেন। আমি আর কখনো কোনো গরিব ছেলেকে অপমান করব না। প্লিজ, আমার পরিবারের কিছু করবেন না। আমি স্যারকে পায়ের কাছ থেকে তুলে বললাম, আপনি আমার গুরুজন, আপনি কেন আমার পায়ে পড়তেছেন? আমাকে মাফ করে দাও প্রিন্স, আমার পরিবারের কোনো ক্ষতি করিও না প্লিজ। স্যার, আপনি একজন শিক্ষক হয়ে গরিব ছেলেমেয়েদের অপমান করতেন। গরিব হয়ে জন্ম নেওয়া তো কোনো অপরাধ না, আর তারা গরিব হয়ে জন্ম হয়েও ভালোভাবে পড়ালেখা করে কলেজে আসে নিজেদের আশা পূরণের জন্য। কিন্তু স্যার, আপনি এই ছেলেগুলোকে অপমান করেন। আচ্ছা স্যার, এমন অবস্থানে যদি আজকে আপনি থাকতেন তাহলে কি হতো বলুন তো? একবার কি সেটা ভেবে দেখেছেন? প্রিন্স, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো কোনো ছাত্রের সাথে খারাপ ব্যবহার করব না, কাউকে অপমান করব না। প্রিন্স, আমাকে এবারের মতো মাফ করে দাও। স্যার, আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি।
তা আমি শুধু এটুকু বলবো, আপনি একটু গরিব ছাত্রদের সাথে ভালো ব্যবহার করবেন। হুম। সরি স্যার, আমি আপনার ছাত্র হয়ে আপনাকে অনেক কিছু বলে ফেললাম, আমাকে মাফ করে দিবেন। প্রিন্স ভাই, কেন মাপ চাচ্ছ? আপনি তো আমাদেরকে ঠিক কথাই বলছেন, ভুলটা তো আমারই ছিল। স্যার, আমি আপনার ছাত্র, আপনি আমাকে ছাত্র হিসেবে দেখবেন, অন্য কিছু না। ওকে। তারপর সব ক্লাস করলাম। ক্লাস শেষে নাবিলা আমাকে বলল, কেন সবাইকে মাফ করে দিয়েছো, আমাকে মাফ করলে কি সমস্যা? এই তোকে একবার বলছি না আমার সামনে আসবি না, যা এখন আমার সামনে থেকে। এটা বলে আমি ওখান থেকে চলে আসি। আমি গাড়ির কাছে এসে পিছনে ফিরে দেখি নাবিলা বসে কান্না করছে, আর নেহা নাবিলার পাশে বসে আছে। আমি রাহাত গাড়ি দিয়ে বাসায় এসে পড়ি, আর নেহা নাবিলাকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে গেল। এভাবেই কেটে যায় 2টা দিন। এই 2 দিনে নাবিলা আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে। প্রতিবারই আমি নাবিলাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। রাহাত, নীল, নীলা সবাই বলতো নাবিলাকে মেনে নিতে, কিন্তু আমি নাবিলাকে মেনে নিইনি, কারণ নাবিলাকে আমি আর কয়েকদিন পর মেনে নেব। তো আজকেও রেডি হয়ে গাড়ি নিয়ে আমার লোকদের নিয়ে রাহাত আর আমি কলেজে যাই। কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, তখনই নাবিলা আসলো। নাবিলাকে দেখে বোঝা যাচ্ছে প্রতিদিনের মতো নাবিলা আজকে রাতেও অনেক কেঁদেছে। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। নাবিলা গাড়ি থেকে নেমে আমার কাছে আসবে, তখনই এমন সময় কলেজে একটা ছেলে আসে। ছেলেটাকে দেখে আমি একটু অবাক হলাম, কারণ ছেলেটা হলো অভি। অভিকে দেখে বোঝা যাচ্ছে ওই দিন মায়ের কারণে এখনও গায়ে ব্যান্ডেজ আছে, মানে অভি এই 2 দিন হসপিটালে ছিল। অভি কলেজের গেট দিয়ে ঢুকতেই দেখলো আমি আর আমার বন্ধুরা বসে আছি। আমি অভিকে দেখে আমার আসল প্ল্যান শুরু করলাম। আমি অভিকে ডাক দিলাম। এটা দেখে অভি ভয় পেয়ে গেল, কারণ সবাই আমার আসল পরিচয় পেয়ে গেছে। অভি ভয়ে ভয়ে আমার কাছে আসলো। ভাই ডাকছেন? কি রে মেহেদি, আজকে শালায় গাঞ্জা খাইছে নাকি? তোকে আর আমাকে প্রতিদিন অপমান করতো, মারতো, আর আসছে ভাই বলতেছে। শালা মনে হয় কম দামি গাঞ্জা খাইছে, তাই এমন কথা বলতেছে। ওই তোরা এসব কথা বাদ দে। এই তোকে কি জন্য ডাক দিছি জানোস? না ভাই। তুই এখন আমাদের সবার পা মুছে দিবি। কিন্তু ভাই সবার সামনে? তো কি হয়েছে, মুছে দিতে বলছে মুছে দিবি, না হলে তোর এমন অবস্থা করব তুই বুঝতেও পারবি না। ভাই আমাকে মাফ করে দেন, আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। তোকে সেসব এখন বলি নাই, তুই এখন আমার পা মুছে দিবি, এটাই ব্যাস। ভাই। ঠাস ঠাস করে 2টো থাপ্পড় মারলাম। ওই তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলিস? তোকে বলছি মুছে দিবি, মুছে দে। চিৎকার করে কথাগুলো বললাম। আমার চিৎকার শুনে সবাই আমার দিকে তাকালো, নাবিলাও তাকালো। ভাই করে দিতেছি এখনই। শার্ট খোল, আর আগে নীলের পা মুছে দে, তারপর নীলার, তারপর রাহাতের, এবং সবশেষে আমার। আমাদের কেন? তোদেরও পা মুছে দিবে, কারণ একদিন আমাকে আর রাহাতকে দিয়ে ওর সব বন্ধুর পা মুছিয়ে নিয়েছে। আজ আমি ওকে দিয়ে একই কাজ করাবো। আমাদের পা মোছার দরকার না। আমার পরামর্শ দরকার নাই, আমি ওদের মাফ করে দিছি। তোরা চুপ থাক। এই তুই তাড়াতাড়ি শার্ট খুলে পা মুছে দে, না হলে। অভি কিছুটা অনিচ্ছা সত্ত্বেও তাড়াতাড়ি শার্ট খুলে পা মুছতে শুরু করলো, আর ওদিকে নাবিলা দাঁড়ায়া সব দেখছে, কোনো কিছু বলছে না। আর এদিকে পুরো ভার্সিটির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। অভি লজ্জা পেলেও কিন্তু আমার সামনে ভয় করছে। অভি, নীল, নীলা আর রাহাতের পা মুছে দিয়ে নিচের দিকে তাকিয়ে পা মুছে দিচ্ছে। অভি পা মুছে দেওয়ার সময় আমি ইচ্ছে করে অভি শার্টটা আমার প্যান্টে লাগালাম। তোর এত বড় সাহস, তুই তোর ময়লা শার্ট আমার দামি প্যান্টে লাগাস? ভাই আমি ইচ্ছে করে লাগাইনি। চুপ। এটা বলেই অভিকে মারা শুরু করলাম। অভিকে মারতে মারতে আধমরা করে ফেলেছি। আমার মারা দেখে রাহাত, নীল, নীলা, নাবিলা সহ সকলেই অবাক হলো। রাহাত, নীল, নীলা মনে মনে বলতেছে, মেহেদির আবার কি হলো? নিজে ইচ্ছে করে শার্টটা নিজের প্যান্টে লাগাইয়া আবার শুধু অভিকে মারতেছে। মেহেদি কি অভির থেকে বদলা নিচ্ছে? এদিকে আমার মায়ের দেখে নাবিলা সহ পুরো কলেজের সবাই ভয়ে ভয়ে তাকিয়ে আছে। আমি অভিকে মারা শেষ করে লাবুকে ডেকে বললাম, লাবু, এটারে হসপিটালে ভর্তি করাইয়া আয়। জি ভাই। লাবু অভিকে নিয়ে হাসপাতালে চলে গেল, আর আমি অভির বাবাকে কল দিলাম। হ্যালো, কি খবর জোকার আঙ্কেল? এই কে তুই? আর আমি জোকার মানে? আমার নাম রিয়াদ চৌধুরী। আর আমাকে জোকার বলে ডাকতেছিস কেন? তো সাহস তো কম না? প্রিন্সের কাছে কোনো সাহসের দরকার হয় না। প্রিন্স ভাই আপনি?
ভাই আপনাকে তো চিনতেই পারি নাই, সরি ভাই। তোর ছেলেকে মেরে এই হসপিটালে ভর্তি করাইছি, যা দেখা কর, যা যা বলেই আমি ফোন কেটে দিয়ে মনে মনে ভাবছি এখন থেকে আমার প্ল্যান শুরু। এখন শুধু আমাকে নাবিলাকে মেনে নিতে হবে, তাহলে আমার কাজ আরও সহজ হয়ে যাবে। আমি রানা আর রাজুকে ডেকে বললাম, এই তোরা গাড়ি বাহির কর, জি ভাই করতেছি। চল আজকে ক্লাস করব না, আজকে একটা জায়গায় ঘুরতে যাব। আমি রাহাত, নীলাকে উদ্দেশ্য করে বললাম। কিন্তু এখন তোকে একটা কথা জিজ্ঞেস করবো? আগে চল ওখানে গিয়ে যা জিজ্ঞেস করা জিজ্ঞেস করিস, কারণ আমি জানি রাহাত আমাকে কি জিজ্ঞেস করবে। তারপর আমি, নীলা, রাহাত সবাই মিলে গাড়ি নিয়ে চলে আসি একটা নদীর ধারে। নাবিলা আমাদের আসার সময় আমার দিকে তাকিয়ে আছে। নাবিলারও খুব ইচ্ছা করছে প্রিন্সের সাথে ঘোরার জন্য। আমরা নদীর কাছে এসে রানা আর রাজুকে বললাম, তোরা এখানে সবাই পাহারা দে। জি ভাই। আমি রাহাত, নীলাকে নিয়ে নদীর ধারে বসলাম। আচ্ছা রাহাত, তুই যেন কি জিজ্ঞেস করতে চাইছিলি? তুই আজ কবিকে এভাবে মারলি কেন? অভি আমাদের সাথে তো বেশি অন্যায় করেনি। তুই তো আজকে নিজেই ইচ্ছা করে ওর ময়লা শার্ট তোর প্যান্টের সাথে লাগাইছো। আমি জানতাম তুই এটাই জিজ্ঞেস করবি। আচ্ছা শোন, আমি অভিকে আমাদের কলেজে অপমান করেছে সেজন্য মারি নাই। আমি অভিকে মারছি কারণ আমার নিজের প্ল্যান অনুযায়ী। তোর প্ল্যান অনুযায়ী মানে? তোরা এসব আস্তে আস্তে জানতে পারবি, এখন এসব সম্বন্ধে আর কথা বলিস না। হ্যাঁ। তারপর সবাই নদীর পাড়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসি। রাত্রে অভির বাবা কল দিয়ে বলল, প্রিন্স তুমি কাজটা ঠিক করলে না। প্রিন্স যা করে তা কারো থেকে জিজ্ঞেস করে করে না, সব নিজে নিজেই করে। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক প্রিন্স সেটা ভালো করেই জানে। প্রিন্স তুমি জানো না আমি আগে কে ছিলাম? তুই কে ছিলি, তোর 14 গোষ্ঠী কে ছিল, সব প্রিন্স জানে। আর প্রিন্স তুই কি প্ল্যান করতেছিস, তোর ভবিষ্যৎ কি, সবই জানে। বুঝতে পারবি। এখন কল রাখ আর সময়ের অপেক্ষা কর। আমি এটা বলেই কলটা কেটে দিলাম। তারপর দিলাম এক ঘুম। সকালে উঠে প্রতিদিনের মতো রাহাতকে নিয়ে কলেজে যাই। কলেজে যেয়ে আড্ডা দিচ্ছি, এমন সময় পাশের ভার্সিটির একটা মেয়ে আসলো। মেয়েটা আমার কাছে আসতেই ব্যাগ থেকে একটা গোলাপ ফুল বের করে বলল, প্রিন্স আই লাভ ইউ। মানে কি বলছো এসব? মানে আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো আমি। আর কিছু বলার আগে নাবিলা কোথা থেকে এসে মেয়েটাকে ঠাস। তোর সাহস কি করে হয় মেহেদিকে প্রপোজ করার? আমি মেয়েটাকে মারতে দেখে নাবিলাকে ঠাস করে দিলাম একটা থাপ্পড় আর বললাম, ওই তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? ওর সাহস কি করে হয় তোমাকে প্রপোজ করার? তাতে তোর কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুই আবার আমাকে ভালোবাসতি? সত্যি আমি তোমাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, আর শোন আমিও ওকে ভালোবাসি, ওকে বিয়ে করব। আর যা এখন এখান থেকে, তোকে যেন আমার সামনে না দেখি। নাবিলা এটা শোনার পর কান্না করে দিল। চলে যাব, আর কখনো আসবো না তোমার জীবনে। তুমি আর কখনো দেখবেও না। চলে যাব সবাইকে ছেড়ে। তুমি চলে গেলে আমার কি হবে? মানে? খুব ভালোবাসি পাগলি তোকে। এটা বলার সাথে সাথে নাবিলা আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে পাগলি কান্না করছো কেন? এখনো কান্না করছে। কি হলো, কাঁদছো কেন? তুমি আমাকে কষ্ট দিচ্ছ কেন? তার জন্য সরি, এখন ছাড়ো, সবাই দেখছে। দেখো আমার জিনিস আমি জড়িয়ে ধরেছি। তোমার জিনিস ধরিও, এখন ছাড়ো। আপু আমরা দুজন মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে। বুঝতে পারছি, আসলে সরি আমি প্রপোজ করার জন্য। ইটস ওকে। মেয়েটা মন খারাপ করে চলে গেল। ভাই আমাকেও কি মাফ করে দেওয়া যায় না এগুলোর জন্য? মাফ করে দিলাম। আর হ্যাঁ, এখন থেকে ভাই বলবে না, কারণ এখন থেকে ফ্রেন্ডস। সো তুই করে বলবা, কেমন? হ্যাঁ দোস্ত, তুই তো এখন সিঙ্গেল থেকে মেঙ্গেল হয়ে গেলি, এখন শুধু আমি বাকি। না তুই একটা আমার সাথে আবার কে প্রেম করবে? কেন, আমার ভাই কি কবে? কেন আমি থাকতে প্রেম করতে কাউকে খুঁজতে হবে নাকি? মানে নেহা তুই কি বলতেছিস? তোকে বললাম না, তুই মেহেদিকে পেলে আমার লাইন ক্লিয়ার। মানে আমি তোকে বোঝাইতে চাইছি, তুই যদি মেহেদিকে পাস তাহলে আমিও রাহাতকে পেয়ে যাব। মানে আমি রাহাতকে ভালোবাসি। এসব কবে থেকে চলতেছে? তুই যদি মেহেদিকে ভালোবাসেছিস সেদিন আমিও রাহাতকে ভালোবেসেছি। তলে তলে এত দূর?
তাহলে তো ভালোই, আমার ভাইটাও তাহলে মিঙ্গেল হয়ে যাবে। আমাদের কথা রাহাত অবাক হয়ে শুনছে। তা রাহাত, তুই কি বলিস? তুই যা বলিস। শালা, প্রেম করবি তাও আমার কথায়? মানে আচ্ছা, তোর কেমন লাগে ও? ভালোই লাগে। তোর বাল, লজ্জা পাস কেন? এই কথাটা শুনে নাবিলা বলল, এই তুমি এখন কি বললা? কই কি বললাম? এই যে একটু আগে একটা খারাপ ভাষা আরে ও লজ্জা পাইছে তাই বললাম। আমি সব লজ্জা ভাঙ্গে দিমু, তুমি চিন্তা করো না। ওই, সবার সামনে জড়াই ধরছো কেন? তো কি হয়েছে, লজ্জা পাইছো তাই লজ্জা ভাঙতে আসি। তাই বলে সবার সামনে? তো কি হয়েছে? এই তোরা থাম, সবাই দেখতেছে। বা তুমি জড়াই ধরছো, কেউ দেখে নাই? নাবিলা নিশ্চুপ। আচ্ছা, এসব কথা বাদ দে, এখন চল সবাই কোথা থেকে ঘুরে আসি। কালকেও ঘুরছি, আজকেও ঘুরবো। তো কি হয়েছে, চলো ঘুরতে যাব। বাবু চলো। বাহ, শালা এত বড় মাফি হয়ে বইয়ের কথা মানতেছে। তো কি হয়েছে, আমার কলেজের কথা মানতেছি। হ্যাঁ, ভালোবাসা ঘুরতে গিয়ে দেখাইস। এখন চল। আমরা সবাই গাড়ির কাছে আসতেই, ভাই আমরা অবশেষে 2টা না, সরি 3টা ভাবি পেলাম। ভাইয়া, ভাবিটা কিন্তু খুব কিউট। নজর দিস না, এখন গাড়ি বের কর। তারপর সবাই মিলে ঘুরতে আসলাম। চল সবাই গিয়ে পার্কে বসি। আর রানা, রাজু আর আমার লোক পার্কের চারপাশে গুলি নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই নাবিলা বলল, আচ্ছা, তুমি মাফিয়া ডন হয়েও এত রোমান্টিক হয়েছো কিভাবে? কেন, মাফিয়া ডন কি রোমান্টিক হতে পারে না? পারে। আচ্ছা, আমাকে একটা কথা বলবা? বলবো, বলো। তুমি কি জন্য মানুষ মারো? তুমি তো ভালো মানুষও হতে পারত। হ্যাঁ, আমরাও জানতে চাই। এটা জানা কি খুব জরুরি? হ্যাঁ। আচ্ছা তাহলে শোনো। আজ থেকে 10 বছর আগে আমার বাবা ছিল চিটাগাং এলাকার এমপি। আমি ছিলাম মা বাবার একমাত্র ছেলে। আমি এসএসসি শেষে বিদেশে পড়ালেখার জন্য চলে যাই, কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছা বিদেশে পড়ালেখার জন্য। কিন্তু মা বাবা আমাকে যেতে দিতে চাইতেছে না বিদেশে, কারণ আমি মা বাবার একমাত্র ছেলে বলে। কিন্তু আমি বেশি জেদ ধরায় বাবা মা আমাকে যেতে দেয়। আমি বিদেশ গিয়ে লেখাপড়া করি। বিদেশে যাওয়ার পর পড়ালেখা করতে করতে 2 বছর চলে যায়। তো বাবা মা আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তাই আমি বাংলাদেশে চলে আসব। বাংলাদেশে আসার আগের দিন আমার ফোনে একটা কল আসে। আমি কলটা রিসিভ করি। রিসিভ করতে একটা লোক যা বলল তা শুনে আমি ফ্লোরে বসে পড়লাম। হ্যালো মেহেদি। হ্যাঁ, কে আপনি? আমি তোমার বাবার লোক, তোমার মা বাবা। কি হয়েছে আমার বাবা মায়ের? আর আপনি কান্না করছেন কেন? তোমার মা বাবার বেঁচে নেই। এটা শোনার পর আমি মাটিতে বসে পড়ি আর প্রচন্ড কান্না করতে থাকি। তুমি দেশে আসিও না, তাইলে ওরাও তোমার মেরে ফেলবে। মানে কি বলতেছেন? আমার বাবা মা বলেই আরো জোরে জোরে কান্না করে দিলাম। তোমার বাবা মাকে যারা মেরেছে তারা বেশি ভয়ঙ্কর, আর তুমি যদি এখানে আসো তাহলে ওরা যদি জানতে পারে তুমি তাদের ছেলে, তাহলে তোমাকে ওরা মেরে ফেলবে। মানে আমার বাবা মা খুন হয়েছে? আর পুলিশ আর সবাই ওখানে কি করে? আমি কান্না করে আর রেগে বললাম, তোমার বাবা মাকে যারা মেরেছে তারা এই শহরের টপ মাস্তান। তাদের সাথে পুলিশ কি নেতা কেউ কিছু বলতে পারে না। ওরা সবাই খারাপ কাজে লিপ্ত থাকে, সবাই খুন করতে থাকে সব সময়। ওরা সবাই একটা জায়গায় ড্রাগের ব্যবসা করতে চাইছিল, কিন্তু তোমার বাবা মা কিছুতেই এই ব্যবসা করতে দিবে না। এইটা শুই না তোমার বাবা মাকে খুন করে ফেলে, আর তোমাদের সব বাড়ি গাড়ি সব কিছু দখল করে নিয়ে যায়। এখন যদি তুমি এখানে আসো আর ওরা যদি জানতে পারে যে তুমি ওদের ছেলে, তাহলে তোমারও মেরে ফেলবে। তুমি এখানে আইসো না। আমি কান্না করছি। না, আমি আমার মা বাবাকে অবশ্যই দেখব, শেষবারের মতো একবার আমি আমার বাবা মাকে দেখব। তুমি বোঝার চেষ্টা করো প্লিজ, তোমাকে ওরা মেরে ফেলবে যদি তোমাকে দেখে। আমি কান্না করছি। কিছুক্ষণ কান্না করার পর, না, আমি আমার বাবা মাকে শেষবারের মতো দেখব। আমি ছদ্মবেশ নিয়ে আসব, কেউ আমাকে চিনতে পারবে না। কিন্তু কোনো কিন্তু না, আমি আসবো, ব্যাস। তারপর ফোন কেটে আমি কান্না করতে লাগলাম। আমার শরীরে প্রতিশোধের আগুন জ্বলছে। আমি কান্না করতে করতে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ছদ্মবেশ নিয়ে নিলাম।
কালকে প্লেনের টিকিটটা ক্যান্সেল করে আজকের একটা টিকিট নিলাম। বিমানে করে বাংলাদেশে এসে সোজা বাড়ির কাছে চলে আসি। বাড়িতে এসে দেখি মা বাবার লাশগুলো অ্যাম্বুলেন্সে করে নিচ্ছে। তখনই একটা লোক আমাদের বাড়ি থেকে বাইরে হলো, তার পেছনে অনেকগুলো লোক। লোকটা এসে বলল, এই দুইটাকে নিয়ে পারলে নদীতে ফেলে দিস। এর এত বড় সাহস, জোকার কিং এর কথা মানে না। এই পুলিশ, আমার নামে কেস করবি না, আয় আমাকে ধরে নিয়ে যা। বস, ওদের বাবারও সাহস নেই আপনার গায়ে হাত দিবে। কিরে, আমাকে ধরে নিয়ে যাবি না? তোদের এমপিকে মারছি। বস, ওরা ভালো করে জানে আপনারে ধরতে যাওয়া তো দূরের কথা, কেউ যদি আপনার নামে কিছু বলে সে জানে তার পরিবারের আর কেউ বেঁচে থাকবে না। এই তোরা দুইটাকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি যা। আমি অ্যাম্বুলেন্সের কাছে গেলাম কান্না করতে করতে। আমাকে অ্যাম্বুলেন্সের কাছে দেখে পুলিশ জিজ্ঞেস করলো, এই তুই এখানে কি? স্যার আমি আর বললাম না, কারণ এখানে বললে জোকারের লোক জানতে পারবে। তুই ওনাদের কি হস? আমি আর কিছু বললাম না। ও চল এখন। আমার কান্না আসছে, তবুও কান্না আটকে অ্যাম্বুলেন্সে গিয়ে বসলাম। তা তোমাকে যদি ওরা মেরে ফেলতো? আমি কিছু না বলে কান্না করছি মা বাবার লাশ ধরে। মা বাবার লাশ দাফন করে আমি মা বাবাকে ধরে কান্না করছি। আমার শরীরের প্রতিশোধের আগুন জ্বলছে। আমি মনে মনে ভাবছি আমি এর প্রতিশোধ নিব, কিন্তু সেটা অন্যভাবে। আমি সেখান থেকে সিলেটে চলে যাই। সিলেটে গিয়ে একটা গ্যাং তৈরি করি। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা ছিল বলে তাই আমার গ্যাং চালাতে কোনো অসুবিধাই হতো না। আমি বিদেশ থেকে স্পেশাল লোক এনে সবাইকে ট্রেনিং দিতাম গ্যাং তৈরি করে। আমি আস্তে আস্তে গ্যাংয়ের লোক দিয়ে খারাপ লোকদের মারতে শুরু করি, কিন্তু আমার নিজের পরিচয় গোপন রাখতাম আর ছদ্মবেশ নিয়ে খুন করতাম। তো আস্তে আস্তে প্রিন্সের গ্যাংয়ের নাম সবাই জানতে পারে, কিন্তু কেউ প্রিন্সকে দেখেনি। তারপর আমি চিটাগাঙে আসলাম, কিন্তু কেউ জানতো না। আমি এসে জোকার কিংয়ের 30 জন লোককে এক রাতেই মেরে ফেললাম। জোকার কিংয়ের 40 জন লোক ছিল। 30 জন লোক একসাথে মারায় জোকার কিং ভয়ে ছিল। তাই আমি প্ল্যান অনুযায়ী আমার কতগুলো লোক মিলে জোকার কিংয়ের কাছে গেলাম। ভাই, আপনি 2 মাস আগে এখানকার এক মন্ত্রীকে মেরেছেন, তাই না? তুই কিভাবে জানোস? জোকার কিং তুই করে বলাতে আমার রাগ উঠে গেল, কিন্তু আমার প্ল্যান অনুযায়ী চলার জন্য মাথা ঠান্ডা করলাম। ভাই, আমি জানি। ভাই জানেন কালকে আপনার লোককে কে মেরে? তুই জানোস নাকি? ভাই, আপনার লোককে মারছে আপনি 2 মাস আগে এই শহরের যে এমপিকে মেরেছেন সেই এমপির ছেলে, আর সে নাকি এখন আপনাকে আর আপনার ছেলেকেও মারবে। জোকার কিং এর একটা ছেলে আছে, নাম বললাম না, আস্তে আস্তে জানতে পারবেন। কি? কার এত বড় সাহস জোকার কিংকে মারবে বলে? ভাই, ও আপনার চেয়ে ভয়ানক। ওর কাছে কাজ করে সব লোক সিংহের মতো শক্তিশালী। এক একটা লোক প্রায় 10 জন লোককে একসাথে মেরে ফেলতে পারবে, আর তাছাড়া ওর দলে অনেক লোক। জোকার কিং খানিকটা চিন্তায় পড়ে গেল, কারণ কালকে তার 30 জন লোককে মেরে ফেলেছে, তার কাছে আর 10 জন লোক আছে। আমি জোকার কিংকে বললাম, আমি একটা কথা বলি ভাই। জোকার কিং একটু ভাবের জগৎ থেকে বের হয়ে বলল, বল। ভাই, আপনি এই শহর থেকে ঢাকা চলে যাবেন আপনার ছেলেকে নিয়ে, আর আপনি আপনার পরিচয় পাল্টে ফেলবেন। মানে তুই কি বলতেছিস? ভাই, আপনি যদি এখান থেকে ঢাকা চলে যান, সেখানে গিয়ে আপনি আপনার চেহারা পাল্টিয়ে ফেলেন আর আপনার ব্যাকগ্রাউন্ড, তারপর আপনি সেখানে গিয়ে ব্যবসা শুরু করবেন আর আপনার ছেলেকে একটা কলেজে ভর্তি করিয়ে দিবেন। আপনাকে তাহলে আর কেউ চিনতে পারবে না, আর এমপির ছেলে আপনাকে আর খুঁজেও পাবে না, আর আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। জোকার কিং কিছুক্ষণ ভাবার পর বলল, ঠিক বলতেছস। তুই আমারে অনেক বড় সাহায্য করতেছস, তাই তোকে এখানকার দায়িত্ব দিলাম। আর হ্যাঁ, কোনোভাবে যদি ওই এমপির ছেলে তোর পরিচয় জানতে পারে, তোকে ধরে, তুই আমি কোথায় আছে কিছুই বলবি না। আমি হাসলাম আর মনে মনে বলছি, এমপির ছেলে তোর সামনেই বসে আছে, আর তোর কথা আবার এমপির ছেলেকে আমার বলা লাগবে? হাই রে গাধা। আচ্ছা ভাই, আমি বলবো না। তারপর জোকার কিং ওখান থেকে ঢাকা চলে আসে, আর ঢাকায় এসে ওর সব কিছু বদলে ফেলে আর তার ছেলেকে একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। কিন্তু জোকার কিং জানে না এমপির ছেলে ওর 24 ঘন্টার খবর জানে। আমি আমার প্ল্যান অনুযায়ী আমিও জোকার কিংয়ের ছেলের মতো একই কলেজে ভর্তি হই, আর সেই কলেজটা তো এই কলেজ, তোরা জানিস। তারপর কি হয়েছে কলেজে তোরা তো সবই জানিস। আমি সব বললাম। আমার কথা শুনে সবাই একটু চিন্তিত হলো। তা দেখে আমি বললাম,
কি হয়েছে তোদের? না, আমরা একটা কথা বুঝতেছি না, এই জোকার কিং এর ছেলে আমাদের কলেজে পড়ে, কিন্তু ওকে আমাদের একই প্রশ্ন। জোকার কিং এর ছেলেকে তা তোরা সবাই জানিস। মানে? তোরা সবাই জোকার কিং এর ছেলেকে চিনিস আর ওদের সাথে কথাও বলেছিস। মানে তুই কার কথা বলতেছো? সবাই আস্তে আস্তে জানতে পারবি, এখন চুপ থাক। হুম। তারপর সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে গাড়িতে করে চলে আসবো। তখন নাবিলা বলল, তোমার সাথে আমি তোমার বাসায় যাব। আমার সাথে কেন? তোমার সাথে তোমার বাসায় যাব, ওখানে থাকবো। পাগল হয়েছো নাকি তুমি? বিয়ের আগে আমার সাথে আমার বাসায় থাকবে মানে? তোমাকে ছাড়া একা ভালো লাগে না থাকতে, তাই। কয়েকদিন আগে তো আমাকে অপমান করতে, এখন আমাকে ছাড়াই ভালো লাগে না? বাবা, এ তো টুরু লাভ। তুমি এখনো আমাকে আগের মতো মনে করো? না, আমার বাবুটা আগের থেকে অনেক পাল্টে গেছে। আমি নাবিলার গাল টেনে বললাম। এখন আমাকে নিয়ে চলো তোমার বাসায়। এখন না, বিয়ের পর একেবারে আমার বাসায় চলে আসবে। নাবিলাকে জড়িয়ে ধরে বললাম। তো আমাকে বিয়ে করবা কবে? খুব তাড়াতাড়ি করবো বাবু, আর আমার বাসায় নিয়ে আসবো। এখন আমাকে একটা এখন? দাও। এখন না, বিয়ের পর। এখন না দিলে আমি আর কথাই বলবো না। আচ্ছা দিচ্ছে বাবু, রাগ করো কেন? তারপর নাবিলাকে একটা ইয়ে দিয়ে দিলাম, মানে একটা পাপ্পি দিলাম। তা দেখে নেহা রাহাতকে বলল, দেখছো প্রিন্স কত রোমান্টিক, আর তুমি একটু রোমান্টিক না। আমাদের রোমান্টিক দেখে তোদের জলে নাকি? জলে, তাই বলছি। নাবিলা আর নেহা কথা বলা শুরু করলো। তা দেখে আমি বললাম, এখন চুপ থাকো সবাই, আর বাসায় চলো। নাবিলা আর নেহাকে ওদের বাসায় দিয়ে আমি আর রাহাত বাসায় চলে আসি। বিকেলে রানা এসে বলল, ভাই, মন্ত্রী আপনার সাথে দেখা করতে আসছে। আচ্ছা, মন্ত্রীকে নিচে ওয়েট করতে বল, আমি নিচে আসতেছি। ভাই। আমি একটা শার্ট গায়ে দিয়ে নিচে আসলাম। নিচে আসতে দেখে মন্ত্রী আমাকে কিছুক্ষণ কথা বলে মন্ত্রী চলে গেল। তারপরের দিন সকালে আমার গায়ের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি নাবিলা আমার গায়ের উপর শুয়ে আছে। তা দেখে আমি বললাম, আরে তুমি এখানে? কেন আসতে পারি না বুঝি? পারো, কিন্তু এখানে কিভাবে আসছো? আর ঠিকানা পাইছো কোথায়? আর কখন আসছো? একটু আগে গাড়ি নিয়ে এসেছি, আর তোমার ঠিকানা আমার অজানা নয়। আচ্ছা বুঝলাম, এখন বুকের উপর থেকে ওঠো। আর একটু থাকি না? বিয়ের পর তো সারা জীবন থাকবে। আর একটু থাকলে সমস্যা কি? সমস্যা বলছি না, এখন কলেজে যাব, আর এখানে তুমি ছাড়া আর কেউ তো ঘুমাবে না। কি বললা তুমি? আমি কি বললাম? আমি তো শুধু আমাকে আর কিছু বলতে না দিয়ে নাবিলা 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি তো আবুলের মতো হয়ে গেলাম। এটা কি হলো? কেন, দেখতেই তো পারছো রোমান্স হচ্ছে। আমি নাবিলার দিকে তাকিয়ে আছি। নাবিলা বলল, এভাবে তাকানোর কিছুই নেই, আর কোনো মেয়ের দিকে তাকাবা না। তাকালে তোমার কি অবস্থা করব তুমি বুঝতেও পারবে না। নাবিলা আমার কলার ধরে এই কথাগুলো বলল। তোমার সাহস তো কম নয়, তুমি প্রিন্সের কলার ধরো। আমি কিছুটা মজা করে বললাম, প্রিন্সের বউয়ের কোনো সাহসের প্রয়োজন হয় না। ও তাই? এখন ওঠো, কলেজে যেতে হবে। আমি আর নাবিলা উঠে রাহাতের রুমের কাছে গিয়ে দেখি নেহা রাহাতকে জড়ায় ধরে আছে। এই, তোদের রোমান্স শেষ? আমার কথা শুনে নেহা আর রাহাত খানিকটা লজ্জা পেল। সেজন্যই তুই এখানে আসার জন্য এত করতেছিস? নাবিলা কথাটি নেহাকে উদ্দেশ্য করে বলল। শালা, তুই এত রোমান্টিক হলে কেমনে? আমি রাহাতকে উদ্দেশ্য করে বললাম। আমার জানকে কিছু বললে খুন করে ফেলবো। বাহ, এত ভালোবাসা! ও মা গো, টুরু লাভ, টুরু লাভ। আমার ভাই তাহলে একটা ভালো বউ পাবে। ওই, তুই আমার প্রিন্সকে খুন করবি? তোর সাহস তো কম না। তুমি এখন চুপ করো, আর রাহাত চল ফ্রেশ হয়ে নে, কলেজে যাব। তারপর সবাই কলেজে চলে গেলাম। এভাবে 2 দিন চলে যায় আমাদের খুনসুটি আর ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে। একদিন বিকালে রাহাত এসে বলল, আমি একটু একটা কাজে যাব। কোথায় যাবি? এই একটা জায়গায় যাব আর কি। ও, তাহলে গাড়ি আর গার্ড নিয়ে যা। গার্ড লাগবে না, শুধু একটা গাড়ি হলেই চলবে। আচ্ছা যা তাহলে। আমার রাহাতের প্রতি সন্দেহ হয়,
তাই আমি ছদ্মবেশ নিয়ে রাহাতের পিছু নিলাম। গাড়িটা কিছু দূর যেতে একটা বাড়ির গেটে দাঁড়ালো। বাড়িটা দেখে আমি অবাক হলাম, কেননা বাড়িটা হলো জোকার কিংয়ের বাড়ি। রাহাত গেটে গাড়ি রেখে একবার এদিক ওদিক তাকিয়ে ভিতরে ঢুকলো। আমি গাড়িতে বসে একটা ছোট ক্যামেরা, একটা খেলনা হেলিকপ্টারে লাগালাম, আর সেটা রিমোট কন্ট্রোল দিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকিয়ে দেই। খেলনা হেলিকপ্টারটা দিয়ে ভিতরে সব কিছু দেখা যাচ্ছে। আমি হেলিকপ্টারটা এমন জায়গায় ফিট করলাম যাতে কেউ না দেখে, আর ওদের ভিতর যা কথা হয় তা আমি শুনতে পারি। তখনই অভিকে দেখি হাতে পায়ে ব্যান্ডেজ অবস্থায়। অভি রাহাতকে ভিতরে যেতে দেখে বলল, তুই এখানে কেন? বাবা, এই রাহাতের বাবা কি করে? ও এখানে একটি কাজে এসেছে। মানে? তুমি জানো এই কুত্তাটা প্রিন্সের সবচেয়ে ভালো বন্ধু? জানি। আরও কি কাজে এসেছে জানিস? কি কাজ? বাবার আমি তো, ও আমাদেরকে প্রিন্স মারতে সাহায্য করবে মানে বাবা? ও আমাকে কালকে কল করে বলেছে ও নাকি প্রিন্সকে মেরে ফেলতে আমাদের সাহায্য করবে। মানে বাবা, প্রিন্স কত ভয়ঙ্কর তুমি তো জানো, আর তাছাড়া প্রিন্সকে মারতে ও কিভাবে সাহায্য করবে? আমি সব পারবো অভি, যদি আমার প্ল্যান মতো চলো। মানে তোর আবার কি প্ল্যান? আমরা যদি প্রিন্সের গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে এখানে ডাকে, প্রিন্সকে যদি আমরা কল করে বলি এখানে চলে আসবে, সাথে কোনো লোক আনবে না, শুধু আমাকে নিয়ে আসবে। আর এখানে আসার সাথে সাথে আমি পিছন থেকে প্রিন্সকে গুলি মেরে দেবো, আর আপনারাও সাথে সাথে গুলি করে দেবেন প্রিন্সকে। কারণ প্রিন্সকে যদি আমরা সাথে সাথে গুলি না মারি তাহলে আমাদের কাউকে বাঁচতে দেবে না। কারণ প্রিন্স এখানে ঢুকতে পারলে আমাদের গুলি করা শুরু করবে, আর প্রিন্স কেমন জিনিস জানেনি তো, তাই আমরা ওকে ঢোকার সাথে সাথে গুলি করে দেবো। প্ল্যানটা বুঝলাম, আরেক ভালো প্ল্যান। কিন্তু প্রিন্সের গার্লফ্রেন্ড কে? প্রিন্সের গার্লফ্রেন্ড হলো নাবিলা, শরীফুল চৌধুরী মেয়ে। তুই নাবিলার কথা বলতেছিস? হ্যাঁ। কি, নাবিলা ওর সাথে প্রেম করে না? এটা হতে পারে না। আমি নাবিলাকে ছাড়বো না, ওকে আমি বিয়ে করতেই চাইছি। ও যখন প্রিন্সকে ভালোবাসে ওকেও আমি বাঁচিয়ে রাখবো না। আচ্ছা, দুজনেরই কালকে শেষ দিন। কালকে আমি নাবিলাকে প্ল্যান করে কিডন্যাপ করবো, আর দুজনেরই হবে কালকে শেষ দিন। আচ্ছা, একটা কথা বুঝলাম না, তোকে প্রিন্স এত ভালোবাসে শুনলাম, তারপরও কেন তুই প্রিন্সকে মারতে চাস? এতে তোর লাভ কি? কারণ প্রিন্সকে মারতে পারলে আমি প্রিন্সের অনেক সম্পদ পাবো। কিন্তু তুই প্রিন্সকে মারবি, প্রিন্সের লোক তো তোকে ছেড়ে দিবে না। প্রিন্সের লোক আমাকে বিশ্বাস করে, আর তারা জানতেও পারবে না যে আমরা প্রিন্সকে মারছি, কারণ প্রিন্স তো লোকদের তো সবকিছু বলতে মানাই করছে। বাহ, তুই তো ভালোই প্ল্যান করতেছিস। আমি এখন যাই, না হলে প্রিন্সের বাচ্চাটা আবার আমাকে খোঁজা শুরু করে দেবে। সাবধানে যা। তুই কালকে বাসায় থাকিস নাবিলাকে কিডন্যাপ করার আগে। কেন? আমি কেন বাসায় থাকবো? থাকিস তুই, কালকে বুঝবি আমি কি জন্য থাকতে বলছি। আমি তোকে বাসা থেকে এসে নিয়ে যাব। ওকে, ঠিক আছে। এখন তুই যা, সাবধানে কাজ করবি, যাতে প্রিন্স কিছুই বুঝতে না পারে। হ্যাঁ। রাহাত বাসা থেকে বের হবে তার আগেই আমি তাড়াতাড়ি খেলনা হেলিকপ্টারটা রিমোট দিয়ে কন্ট্রোল করে এনে গাড়ি করে বাসায় চলে আসি। বাসায় আসার কিছুক্ষণ পর রাহাত আসে। রাহাত কিছুক্ষণ আমার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। আর আমি ভাবছি, তোরা নাবিলাকে কিডন্যাপ করে দেখ কেমন হয়, আর আমার প্ল্যান কেমনে চলে। জোগাড় কিং, তুই আমার ফাঁদে পা দিয়েছিস। কালকে দেখবি নিজের ছেলেকে নিজেই মেরে ফেলবি। তুই কি কষ্ট করে নাবিলাকে কিডন্যাপ করবি? নাবিলাকে আমি নিজেই তোদের কাছে কিডন্যাপ করতে দিব, তারপর বুঝবি আমি কেমন খেলা খেলছি। আমি রানা রাজুদের সব প্ল্যান বললাম, ওদের সবাইকে সব কিছু বললাম প্ল্যানের ব্যাপারে। তারপরের দিন সকাল 10টায় নাবিলা বাসা থেকে কিছু দূর আসতেই জোকার কিং আর রাহাত মিলে নাবিলাকে কিডন্যাপ করে। কিন্তু কেউ জানতো না জোকার কিং যাদেরকে নিয়ে কিডন্যাপ করছে ওরা সবাই প্রিন্সের লোক। নাবিলাকে কিডন্যাপ করার পর আমাকে কল দিল জোকার কিং। প্রিন্স, কি খবর? প্রিন্সের খবর সবসময় ভালোই থাকে। তুই আমার ছেলেকে মারছস? এখন কি তুই তোর ছেলেকে তুই নিজেই মারবি? তোর এখনো তেজ গেল না? আরে এখন আর তোর অবস্থা ভালো থাকবে না। শাআল্লাহ, আমি জানি তুই কিসের কথা বলতেছিস, কিন্তু কিচ্ছু বলবো না। কিছুক্ষণ পর বুঝবি কার খবর কেমন। এখন প্ল্যান মতো চলি। আমি মনে মনে বলতেছি। তোর কথা তো বুঝতে পারলাম না জোগাড়। তোর প্রাণের নাবিলা এখন আমার কাছে। মানে
আমি না জানার ভান করে। তোমার প্রাণের নাবিলাকে আমি কিডন্যাপ করেছি। নাবিলাকে যদি পেতে চাও তাহলে এক্ষুনি এই পুরাতন গোডাউনে চলে আসো। যদি তোমার কোনো লোক নিয়ে আসো তাহলে নাবিলাকে মেরে ফেলবো। শুধু রাহাতকে নিয়ে আসবি। রাহাতকে কেন নেব? তোর সাথে এত কথা বলার ইচ্ছা নাই। যা বলতেছি তা কর, না হলে তোর নাবিলাকে আর খুঁজে পাবি না। আচ্ছা, তুই কিচ্ছু করবি না আমার নাবিলার। আমি এখনই রাহাতকে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আয়। আর হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবি না। আমি কলটা কেটে দিয়ে হাসছি। শাআল্লাহ, তোর সাহস তো কম না। প্রিন্সকে হুমকি দিস তুই? তুই কিছুক্ষণ পর বুঝবি প্রিন্সকে হুমকি দিলে প্রিন্স কি করে। একটু পর বুঝবি প্রিন্স কত বড় গেম তোর সাথে খেলছে। আমি রাহাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা পর ছদ্মবেশী প্রিন্স গোডাউনে পৌঁছায়। ছদ্মবেশী প্রিন্স আগে আগে ঢুকছে আর রাহাত পিছনে। ছদ্মবেশী প্রিন্স গোডাউনে ঢুকবে তার আগেই ঠাস ঠাস করে 5টি গুলি ছদ্মবেশী প্রিন্সের শরীরে ঢুকে যায়। ছদ্মবেশী প্রিন্স সেখানেই মরে যায়। তা দেখে রাহাত মুস্কি হাসছে আর জোগার কিং জোরে জোরে হাসছে। প্রিন্সকে মরতে দেখে নাবিলা জোরে চিৎকার করে কান্না করে দেয়। তখনই জোকার কিং এর মোবাইলে একটা কল আসে। কলটা রিসিভ করতেই, কি রে, প্রিন্সকে মারতে গিয়ে নিজের ছেলেকেই মেরে ফেললি? মানে তুই কি বলতেছিস? আমি তো প্রিন্সকে আমার সামনে মারলাম। প্রিন্সকে মারা এত সহজ? আরে গাধা, প্রিন্সের মতো ছদ্মবেশীকে তোর মতো জোকার কিং এর মারার সাহস নাই রে। প্রিন্স যেমন ছদ্মবেশ নিতে পারে তেমনি অন্যকে ছদ্মবেশ ধারণ করাতেও পারে। আগে তুই যাকে গুলি মারছিস তার মুখের চামড়াটা টান মেরে চামড়াটা তো টান। জোকারের বাচ্চা। জোকার সাথে সাথে ছদ্মবেশ নেওয়া প্রিন্সের গালের চামড়াটা টান দিল সাথে সাথে, আর অভি বলে চিৎকার করে কান্না করে দিল। আর নাবিলা ছদ্মবেশী প্রিন্সকে অভি দেখে অবাক হয়ে গেল। জোকার কিং অভিকে বুকে নিয়ে কান্না করছে শুনেই আমি হাসতেছি। তখনই ঠুস ঠুস, জোকার কিং পিছু ফিরে দেখে তার সব লোক পড়ে আছে মাটিতে। আর রাহাত হাসছে। আমার ছেলে আর সব লোক মরছে আর তুই হাসতেছস? তোকে আগে তোর পিছনে দেখ। তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখে জোকার কিং যখনই গুলি মারবে তখনই আমি দিলাম একটা খুশি। জোকার কিং এর হাত থেকে গুলিটা পড়ে গেল আর জোকার কিং গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়লো। তখন আমি বললাম, প্রিন্সের সাথে পাঙ্গা নেওয়ার সাহস কারো নাই। প্রিন্সের সাথে তুই পাঙ্গা নিয়েছিস, দেখেছিস? প্রিন্স একেবারে প্ল্যান করে সোজা তোর হাতে তোর ছেলে গিয়ে খুন করিয়ে দিল। দোস্ত, প্ল্যানটা কিন্তু অনেক জোশ ছিল। শালা তোর মাথায় কি বুদ্ধি রে? কিসের প্ল্যানের কথা বলতেছিস তোরা? শুনবি আমাদের প্ল্যান সম্পর্কে? আচ্ছা তাহলে শোন। আমি প্ল্যান করে রাহাতকে তোর কাছে পাঠিয়েছি আর এগুলো বলতে বললাম। রাহাতের কথা মতো নাবিলাকে তোরা কিডন্যাপ করলি, আর যাদের দ্বারা কিডন্যাপ করলি সব আমার লোক। আর তোর ছেলে তোর বাসায়। আর তুই আমাকে কল করার পর আমি রাহাতকে নিয়ে তোর বাসায় যাই আগে, আর অভিকে অজ্ঞান করি। তারপর ওর ব্যান্ডেজ খুলে ওকে পুরো আমার মতো ছদ্মবেশ ধারণ করাই। তারপর তোর ছেলেকে গাড়ি নিয়ে গোডাউনের বাইরে এনে গাড়ি থেকে আমি নেমে যাই। আর রাহাত তোর ছেলেকে গাড়ি থেকে নামিয়ে কিছু দূরে এনে পানি মেরে অজ্ঞান থেকে জ্ঞানে ফিরিয়ে নিয়ে আসে। তখন ছদ্মবেশী প্রিন্স অর্থাৎ অভি বলে, আমি তো বাসায় ছিলাম, আমি এখানে আসলাম কিভাবে? তোকে আমি নিয়ে এসেছি। তুই একটু আগে ঘুমিয়ে পড়ছিলি, তাই আমি গাড়িতে করে তোকে নিয়ে এসেছি। কিন্তু আমার ব্যান্ডেজ কই? আর এখন এত কথা বাদ দে, এখন ভেতরে চল, না হলে কিছু বুঝবি না। আর ভেতরে গেলে সব বুঝতে পারবি। তারপর এখানে ঢোকার সাথে কি হলো তা তো জানিসই, আর তোর ছেলেও বুঝে গেছে ভিতরে কি হবে। এখন তোরও শেষ দিন। কিন্তু ভাই, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনি কেন আমাকে মারতে চাইতেছেন? মরণের সময় ভাই ডাকিস? আচ্ছা, তোকে কেন মারতেছিস শুন। তুই আমাকে এতিম করেছিস, তুই আমার বাবা মাকে মেরেছিস। ভাই, আমি আপনার বাবা মাকে মারছি মানে? কেন মনে নেই? চিড়িয়াখানা শহরের এমপি আর তার বউকে মারলি, মনে আছে? সেই এমপির ছেলে আমি, মেহেদি হাসান প্রিন্স। তোকে আমি তখন মারতে চাইছি কিন্তু মারি নাই, তোকে অন্যভাবে মারবো। তাই
তাই সেদিন আমি ছদ্মবেশ নিয়ে তোর কাছে গিয়েছিলাম আর তোকে এই শহরে আসতে বললাম, তা মনে আছে? ভাই আমাকে মাফ করে দেন। প্রিন্স সবাইকে মাফ করলেও তোকে মাফ করবে না। রাহাত, তুই নাবিলাকে নিয়ে গাড়িতে নেহার কাছে যা, তোরা এসব দেখতে পারবি না। রাহাত নাবিলাকে নিয়ে বাইরে চলে গেল। আমি একটা বড় ছুরি নিয়ে প্রথমে জোকার কিংয়ের হাত পা সবগুলো কেটে লবণ আর মরিচ দিলাম। 5 মিনিট এভাবে রাখলাম। জোকার কিং চিল্লাইয়া বলতেছে, ভাই আমাকে আর কষ্ট দিয়েন না ভাই। ভাই আমি আপনার পায়ে ধরি ভাই। ভাই আমাকে আর কষ্ট না দিয়ে মেরে ফেলুন ভাই। তোর মরার খুব শখ তাই না? এই নে। বলেই এক কোপে ওর গলাটা কেটে দেই। তারপর রানা আর রাজুকে বলি, এটার লাশ সোজা নদীতে ফেলে দিবি। জি ভাই। তারপর আমি গাড়ির কাছে আসতেই, কাজ শেষ? চল। সবাই গাড়িতে বসার পর নাবিলা আমার উপর অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে। আমার জানটা কি আমার উপর রাগ করেছে নাকি? নাবিলা নিশ্চুপ। কি করি যা, আমি তো কিছু করিনি, তাহলে রাগ করছো কেন? নাবিলা এবার বলল, তুমি আমাকে একটু ভালোবাসো না, আমাকে শুধু তোমার প্রতিশোধ নেয়ার জন্য ব্যবহার করেছো। কে বলছে তোমাকে আমি ভালোবাসি না? তোমাকে তো আমি অনেক ভালোবাসি। যেদিন জোকার কিং এই শহরে আসছে সেদিন তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে যাই। সব মিথ্যা কথা। তুমি আমাকে বিশ্বাস করো না নাকি? আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, কি করলে বিশ্বাস করবে? আমাকে তাহলে একটু আদর করো। আমি নাবিলাকে জড়িয়ে ধরে একটা কিস করলাম। আরে শালা, আমাদের সামনে সবকিছু করবি নাকি? কেন, কি সমস্যা করলে? তোরা রোমান্স কর। আমি নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর রাহাত নেহাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আসলে রাহাতকে 2-3 দিনে নেহা পুরো রোমান্টিক করে ফেলেছে। আমি নাবিলাকে জড়িয়ে ধরার পর নাবিলা বলল, আমাকে এভাবে সারা জীবন জড়িয়ে ধরে ভালোবাসবে তো? মরার আগ পর্যন্ত সারা জীবন এভাবেই জড়িয়ে ধরে ভালোবাসবো। প্রিন্স এটা বলে নাবিলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে চলতে থাকে একটা ভালোবাসার সম্পর্ক যার নেই কোনো শেষ। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।